আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সচিবালয় ঐক্য ফোরামের উদ্যোগে আজকে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ। আজকের এই প্রতিবাদ সমাবেশ মূলত আমাদেরকে বিগত কয়েকদিন আগে যে কর্মচারীদের জন্য 15% মহার্ঘ ভাতা প্রদান করা হয়েছে, এই মহার্ঘ ভাতা প্রদানটা মূলত আমাদের সাথে একটা বিশাল প্রতারণা। এই প্রতারণার প্রতিবাদে এবং সরকারি কর্মচারী আইন 2025 এটা একটি কালো আইন, এই কালো আইন বাতিলের প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন বাংলাদেশের সারা বাংলাদেশে 15 লক্ষ কর্মচারীরা বিগত 7 বছর ধরে তাদের ওপরে সেই জুলুম, বৈষম্য, অত্যাচার, তাদের ওপর যে অমানবিক আচরণ করা হচ্ছে বেতন স্কেলের বিষয়ে, সেই বিষয় নিয়ে আন্দোলনে মাঠে নামছে। এ বিষয়ে সবাই অবগত, সরকার অবগত, সকলেই অবগত। কিন্তু আজকে আমাদের এই বিষয় নিয়ে যে সরকার, আমরা তার কাছে আশা করেছিলাম বিগত দিনে যে মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছিল, আমাদেরকে কমিটমেন্ট করা হয়েছিল আমাদের সমস্যার সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করার কথা ছিল। কিন্তু আমরা দেখেছি সরকার কারো ভুল পরামর্শে আমাদের সরকারি কর্মচারীদের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ না করে, বাস্তব অবস্থা উপলব্ধি না করে আমাদের সাথে চরমভাবে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমাদের জন্য 15% প্রণোদনার ঘোষণা করা হয়েছে, যেটা আমাদের জন্য একটা অমানবিক প্রতারণা। এই প্রতারণার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা আশেপাশে যে এখানে আছেন, এখানে চলে আসুন, এবং যারা লাইভে দেখতেছেন, যারা বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন, আজকের এই প্রতিবাদ সমাবেশ আমাদের ন্যায্য অধিকারের দাবিতে প্রতিবাদ সমাবেশ। আজকের এই প্রতিবাদ সমাবেশ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে যে কালো আইন তৈরি করা হয়েছে, এই কালো আইনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ। সম্মানিত অডিয়েন্স, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন সেই বিগত ফ্যাসিবাদ সরকার, ফ্যাসিবাদ সরকার আমাদেরকে একটা সুবিধা দিয়েছিল। দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে, দীর্ঘ আমাদের সমস্যার সমাধানের বিষয়ে তারা কোনো বাস্তব উদ্যোগ গ্রহণ করতে পারেননি। তারা আমাদের জন্য সামান্য একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেটি ছিল মাত্র 1000 টাকা, যেটা নিজেরাও লজ্জাবোধ করেছিলেন। এবং তাদের কথা ছিল যে আমাদের জন্য একটা বড় সমস্যার সমাধান করবেন, অবিলম্বে আমাদের জন্য পে কমিশন গঠন করবেন, আমাদেরকে পে স্কেল প্রদান করবেন। কিন্তু বর্তমান বৈষম্যবিরোধী সরকার, যাদের প্রতি আমাদের চরম আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকে অধীর আগ্রহে বসেছিলাম, আমরা আশা করেছিলাম সেই বিগত সরকার যে আমাদের বাস্তব বৈষম্যগুলো উপলব্ধি করতে পারেন নাই, কিন্তু বর্তমান সরকার আমাদের বাস্তব সমস্যাগুলো সমাধান করবেন। বিগত 10 বছর ধরে আমাদের যে পে স্কেল নেই, সেই পে স্কেল বিষয়ে ব্যবস্থা নেবেন এবং অবিলম্বে 50% মহার্ঘ ভাতা প্রদান করবেন। কিন্তু সেই 50% মহার্ঘ ভাতা প্রদান না করে আমাদের সাথে যে প্রতারণা করা হয়েছে, 15% প্রণোদনা ঘোষণা করা হয়েছে, এটা আমাদের একজন সর্বনিম্ন কর্মচারী বেতন বৃদ্ধি হয়েছে। 50% মহার্ঘ ভাতার ঘোষণা দেওয়া না হয়, অবিলম্বে যদি পে স্কেল প্রদানের ঘোষণা দেওয়া না হয় এবং পে কমিশন গঠনের ঘোষণা দেওয়া না হয়, তাহলে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা বসে থাকবে না। এই সরকার যে সকল ফ্যাসিবাদের পরামর্শে, যে সকল ফ্যাসিবাদ অর্থনৈতিক উপদেষ্টার পরামর্শে তারা যে কাজ করতেছে, আমাদের সাথে বারবার প্রতারণা করতেছে, আমরা এই সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের নিয়ে আমরা বসে থাকবো না। সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা বসে থাকবে না। এই 237 টাকার নামে এই ভিক্ষা ভাতা আমরা চাই না। এই 237 টাকা ভিক্ষা ভাতা অবিলম্বে প্রত্যাহার করে আমাদেরকে অবিলম্বে 50% মহার্ঘ ভাতা ঘোষণা করতে হবে। অবিলম্বে সরকারি কর্মচারীদের জন্য যে কালো আইন প্রণয়ন করা হয়েছে, এই কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে। এইগুলো বাতিল করতে যদি ব্যর্থ হন, আমাদের এই 15% প্রণোদনাকে সংশোধন করতে ব্যর্থ হন, তাহলে জেনে রাখুন আপনারা এই সরকারি কর্মচারীদের বাস্তব অবস্থা বুঝতে ব্যর্থ হয়েছেন। আপনারা সরকারি কর্মচারীদের সাথে ধোঁকাবাজি করতে সমর্থ হয়েছেন, আর এই ধোঁকাবাজি করার জন্য সরকারি কর্মচারীদেরকে রুখে দাঁড়াতে পারবেন না। তার কারণ আমরা সরকারি কর্মচারী, সারা বাংলাদেশের 15 লক্ষ কর্মচারী, আমরা সরকারের অংশীদার, আমরা সরকারের সমস্ত কাজ আমরাই উপস্থাপন করি, আমরাই করি। আজকে আমলারা যারা করেন তারা তো শুধু হ্যাঁ না শুধু সিদ্ধান্ত দেন। সরকারের সকল কার্যক্রম আমরা করি। সুতরাং আমরা এই সরকারকে বলবো, আমরা এই পেটের ক্ষুধা নিবারের জন্য আমরা রাস্তায় আসতে রাজি নই। আমরা এই পেটের ক্ষুধা নিবারের জন্য, আমাদের এই বৈষম্য নিরসনের জন্য আমরা রাস্তায় আন্দোলন করতে রাজি নই। আমরা চাই আমরা অফিসে সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, তারা এখানে দ্রুত চলে আসুন। আমাদের এই আজকের এই প্রতিবাদ সমাবেশকে সাফল্যমণ্ডিত করুন। আপনারা যারা এখন বাইরে অবস্থান করতেছেন, তারা আমাদের এই প্রতিবাদ সমাবেশে এসে সামিল হন। আজ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশে আমরা
যারা আজকের এই সমাবেশে এসেছেন আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই ব্যানারের কাছে চলে আসেন। আপনারা সবাই মঞ্চে চলে আসেন। প্রিয় কর্মচারী যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই মঞ্চে চলে আসেন এবং ব্যানারের সামনে চলে আসেন। যারা আশেপাশে আছেন, সাউন্ডটা ঠিকমতো হয় না, যারা ঢাকার আশেপাশে আছেন, প্রেস ক্লাব এলাকার আশেপাশে আছেন, তারা সবাই সমাবেশে যোগ দিন। আপনারা সারা বছর শুধু আন্দোলন চেয়ে আসেন, সারা বছর আপনারা কর্মসূচি চান, কিন্তু যখন কর্মসূচি দেওয়া হয় তখন আপনাদের কোনো খোঁজ খবর থাকে না। আমরা কর্মচারী, আমাদের চরিত্রকে যতদিন আমরা বদল করতে না পারবো ততদিন এই বাংলায় আমাদের কোনো দাবি আদায় হবে বলে মনে হয় না। দাবি আদায় করতে গেলে আগে আমাদের চরিত্রকে সংশোধন করতে হবে। আমরা সারা বছর রাজপথে আন্দোলন করি, সারা বছর আমরা কর্মসূচি দেই। আমরা শাহবাগে আন্দোলন দিয়েছি, আমরা শহীদ মিনারে আন্দোলন দিয়েছি, আমরা পহেলা মে আন্দোলন দিয়েছি, 16ই মে আন্দোলন দিয়েছি। আপনারা কাঙ্ক্ষিত মানুষ ঢাকা শহরে থেকেও আপনারা উপস্থিত হননি। না হওয়ার কারণে যে আপনারা কি পেয়েছেন সেটা তো আপনারা জানেন। আপনাদের এই অনুপস্থিতি, আপনাদের কর্মসূচিতে না আসার কারণে আমরা যেটা বুঝতেছি যে সরকার আপনাদেরকে যা দিয়েছে আপনারা তাতেই সন্তুষ্ট। আপনারা যদি তাতেই সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে তো আমাদের আর কিছু বলার থাকে না। আপনারা সব সময় এই কাজগুলি করে থাকেন, যখনই আন্দোলন সংগ্রাম দেওয়া হয় তখন আর আপনারা আসেন না। আপনারা সবাই ঘরের বউয়ের আঁচলে পড়ে থাকেন। এই মাইকের শব্দটা শোনা যায় না। হেলাল ভাই, হেলাল ভাই, এই বাংলাদেশ দাবি আদালত ফোরামের উদ্যোগে আজকের এই প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনারা জানেন আমরা কিসের জন্য এই প্রতিবাদ সমাবেশ হয়েছি। সেটা হলো আমাদের কালো আইন, আমাদের চাকরিগত কালো আইন আমাদের হাতে এবং আমাদের আগামীতে মহার্ঘ ভাতা দাবির জন্য যে আন্দোলন করে আসতেছি। কথা বলেন না, চুপ থাকে না, প্রোগ্রাম চলতেছে এখন। মাহমুদ বলুন, তারপরে নজরুল ভাই, তারপরে মাহমুদুল হাসান। আপনারা জানেন ইতিমধ্যে সরকারি কর্মচারীদের জন্য একটি কালো আইন বাস্তবায়ন করেছে। আমরা এই কালো আইন বাতিলের জন্য আজকের এই প্রতিবাদ সমাবেশ করছি। একজন খুনিও তার খুনের বিচার পাওয়ার জন্য আদালতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু এই কালো আইনে একজন মানুষকে, একজন চাকরিজীবী, তিনি আদালতে যেতে পারবেন না। তার যে চাকরি ক্ষেত্রে সে যদি বিনা ছুটিতে কর্মসূচি থাকে তাহলে কিংবা কর্মকর্তার রোশানালে পড়লে তার চাকরি চলে যাওয়ার মতো অবস্থা হবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর সংবিধানে আমাদের সভা সমাবেশ করার অধিকার আছে, সেই অধিকার এই অধ্যাদেশের মাধ্যমে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা তাই এই কালো আইন বাতিল চাচ্ছি এবং একই সাথে সরকার যে 15% বিশেষ প্রণোদনার নামে আমাদের সাথে তামাশা করেছে, যাতে সর্বনিম্ন 1237 টাকা হচ্ছে 15%, সেখানে সর্বনিম্ন সিলিং ধরে দিয়েছে 1000 টাকা। এটা একটি হাস্যকর এবং তামাশামূলক। এতে কর্মচারীদের কোনো লাভ হয়নি, বরঞ্চ এই প্রণোদনার কারণে বাজার মূল্যের যে ঊর্ধ্বগতি হবে তা সামাল দেওয়া কর্মচারীদের পক্ষে সম্ভব হবে না। তাই আমরা এর পরিবর্তে 50% মহার্ঘ ভাতা দাবি করছি এবং সে কারণেই আমরা আজকের এই সমাবেশের আয়োজন করেছি। এই পর্যায়ে নজরুল ভাই, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ফোরামের মহাসচিব, পরিচয় কথা বলুন। মালিক গেল, তোমারটা লাগবে না, দাও। আমাদের দাবি আদায়ের জন্য আমাদের একটা কর্মকর্তা বা কর্মপরিষদ আছে। আমরা প্রতিদিন সচিবালয়ে আমরা ঢাকা শহরে যতগুলো অধিদপ্তর আছে
বিগত ব্রিটিশ সরকার আমাদের কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেছে, তারা প্রতারণামূলক 5% প্রণোদনা ভাতা দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশিত ছিলাম প্রজাতন্ত্রের সরকার, ডক্টর ইউনূস সরকার একদিকে প্রজাতন্ত্রের প্রধান উপদেষ্টা, পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা তথা প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক হিসাবে তার কাছে প্রত্যাশা ছিল প্রজাতন্ত্রের কর্মচারীদের 50% মহার্ঘ ভাতা ও এক অভিন্ন নিয়োগ নীতি চালু করে আমাদের প্রেস করার জন্য পে কমিশন করতে হবে। আমরা প্রত্যাশা ছিলাম, কিন্তু এই সরকার আমাদের অভিভাবক ডক্টর ইউনূসের সরকার আমাদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার নামে কমিটি করে আমাদের সাথে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমাদেরকে বিগত সরকার ব্রিটিশ সরকারের ন্যায় আমাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে 10 থেকে 15 গ্রেডের কর্মচারীদের, 1 থেকে 9 গ্রেডের কর্মচারী দেওয়া হয়েছে 10%, কিন্তু বিগত দিনে এই আদেশের এই জিওতে সেখানে বলা হয়েছে 1,000 টাকা, এখানে ইস্তম গ্রেডের কর্মচারীদের বেড়েছে 537 টাকা 50 পয়সা। সেখানে কিভাবে গাড়িগুলো অত্যাদর্শে বলা হয় সবদিন বেতন 1,000 টাকা? আমরা বুঝি না এই ডক্টর ইউনূসের সরকার তাদের পরিচালনা করা করছে, তারা তৃতীয় গাড়ি বেড়েছে, সেখানে সর্বনিম্ন বলা হয়েছে 1,000 টাকা। আমরা চাইছি এক অভিন্ন নিয়োগ নীতি তাদের নবম দেশকে প্রদানের জন্য 50% মহার্ঘ ভাতা এবং অনিয়মিত কর্মচারীদের সাথে যে প্রতারণামূলক পদ্ধতিতে জারি করা হয়েছে কালো আইন নামে খ্যাত এই আইনকে প্রত্যাহার করে কর্মচারী আমলে সবিনয়ে অনুদান চিন্তা করছে। আমাদের যে মন্ত্রণালয়ের যে সচিব সাহেব আছেন তাকে আগেও আমাদের অনেক নেতা কর্মীরা, অনেক ইঞ্জিনিয়াররা এই অ্যাসোসিয়েশন থেকে আমাদের সাথে আমরা আমাদের আবেদন পেশ করেছিলাম। শুরু করবো। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা জানেন যে গত 2 জুন বাজেট ঘোষণা হয়। সেই বাজেটে বিশেষ সুবিধার প্রস্তাব করেছেন মাননীয় অর্থ উপদেষ্টা। তারই ধারাবাহিকতায় 3 জুন তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করে, যে গেজেটে 15% বিশেষ সুবিধার কথা উল্লেখ করা হয়েছে 10 থেকে 20তম গ্রেডের জন্য, এবং 1 থেকে 9ম গ্রেডের জন্য 10% বিশেষ সুবিধার কথা বলা হয়েছে। এবং আরেকটি যে কথা, যে জিনিসটা সবচেয়ে আলোচিত, সেটা আপনারা খেয়াল করে দেখবেন যে গত সরকারের আমলে 5% বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। সেখানে 5% বিশেষ সুবিধায় 8,250 টাকার একজন নতুন কর্মচারীর বাড়ে 412 টাকা। গত সরকার সেটাকে 600 টাকা বৃদ্ধি করে সর্বনিম্ন 1,000 টাকা করেছিল 5%-এ। এই সরকার সেই 5%-এর সাথে আরও 10% যোগ করে 15% বিশেষ সুবিধা করেছে। তাহলে সেই সাথে সর্বনিম্ন 1,000 টাকা কমপক্ষে 3 গুণ হওয়ার কথা, কিন্তু সেটা না করে তারা সর্বনিম্ন ওই 1,000 টাকাই রেখেছে এবং সর্বোচ্চর কোনো ধাপ নেই। সর্বনিম্ন আজকে যদি একজন কর্মচারী 8,250 টাকা স্কেলে জয়েন করে, তাহলে তার বাড়ে 1,237 টাকা 50 পয়সা। সেখানে বলা হয়েছে সর্বনিম্ন 1,000 টাকা নিচে কেউ পাবে না। ও ভাই, আমাকে বলেন তো, আপনার বেতন বাড়ে 1,237 টাকা, আপনি সেখানে সর্বনিম্ন 1,000 টাকা কাকে দিবেন? 1,000 টাকা তো কারোর জন্যই আসে না, সবারই আসে 1,237 টাকা। তাহলে আমরা বলবো এটা তড়িঘড়ি করে গেজেট প্রকাশের কারণে এই ভুলটা হয়েছে, এবং এই ভুলটা জরুরি মুহূর্তে সংশোধন করা প্রয়োজন। এবং আমরা চাই এই বিশেষ ভাতা বাতিল করে যাতে 50% মহার্ঘ ভাতা প্রদান করা হয়। কারণ কি, আগের সরকার আর এই সরকার সুযোগ সুবিধা নীতির সব কিছু যদি একই থাকে, তাহলে আগের সরকারকে আমরা ফেসিল বলে লাভ কি? আগের সরকার আর এই সরকারের মধ্যে তাহলে তফাৎটা কি? আমরা চাই এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে যাক যাতে আমাদের এই কর্মচারীরা এবং আগামী প্রজন্ম
যুগের পর যুগ যাতে স্মরণ করতে পারে যে ডক্টর ইউনূস স্যারের আমলে যে অন্তর্বর্তী সরকার হয়েছিল সেই আমলে সরকারি কর্মচারীদের জন্য এত বিশাল একটা সুবিধা দিয়ে গেছে, যে সুবিধাটা প্রজন্মের পর প্রজন্ম সবাই ভোগ করবে, কিন্তু সেই রকমের কোনো কার্যক্রম আমরা দেখছি না। আপনারা জানেন যে আমরা 2018 সালের পর থেকে একটা পে কমিশন গঠনের জন্য দাবি করে আসতেছি। আর এই সরকার যদি একটা পে কমিশন গঠন করে দেয়, পরবর্তী নির্বাচিত সরকার এসে যদি সেটা বাস্তবায়ন করে, তাহলে এই সরকারের তো কোনো অর্থের প্রয়োজন হচ্ছে না। তাহলে তাদের পে কমিশন গঠন করতে সমস্যা কোথায়? পে কমিশন গঠন করতে তো কোনো টাকা লাগতেছে না, আপনি শুধু একটা কমিটি গঠন করে যাবেন, তাহলেই তো হলো। পরবর্তী সরকার এসে নির্বাচন করার পর যে নির্বাচিত সরকার যেই আসুক, সে এসে এই দাবিটা বাস্তবায়ন করবে, কিন্তু তারা এই কাজটা করতেছে না। এবং সারা বছর আপনারা জানেন যে 24 সালের নভেম্বর ডিসেম্বরে একটা মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছিল। তখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিসুর রহমান স্যার বলেছিলেন এবারেই কর্মচারীরা একটু বেশি পাবে আর কর্মকর্তারা কম পাবে, এবং এই মহার্ঘ ভাতা 1 জুলাই 2025 সকলের বেসিকের সাথে যুক্ত হবে। কি ভাই, এটা বলেছিল না? ঠিক এই কথা বলেছিল। তার কিছুদিন পরে এসে অর্থ উপদেষ্টা বলেন কিসের কমিটি, কে কমিটি করেছে আমি তো জানি না। তাহলে সরকারের উচ্চ মহলে যারা নীতি নির্ধারক, তাদের যদি কথা সকালে বিকালে এরকম চেঞ্জ হয়, তাহলে কর্মচারীরা কোথায় যাবে? আপনারা বলেন, যখন সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছিলেন যে এবারেই কর্মচারীরা বেশি পাবে এবং কর্মকর্তারা একটু কম পাবে, এবং সেই মহার্ঘ ভাতাটা 1 জুলাই 2025 ইয়ার সাথে বেসিকের সাথে যুক্ত হবে, এবং পরবর্তীতে এসে অর্থ উপদেষ্টা মহোদয় সেটাকে নাকচ করে দিলেন। সেই অর্থ উপদেষ্টাই আবার গত 20 মে সাংবাদিকদের সামনে, মিডিয়ার সামনে বলেছেন মহার্ঘ ভাতা নিয়ে কাজ করা হচ্ছে, মহার্ঘ ভাতার কমিটি হয়েছে, মহার্ঘ ভাতা প্রদান করা হবে, এবং কর্মচারীদের মধ্যে আবার আশার আলো সঞ্চার হয়, কর্মচারীরা আবার আশার আলো দেখতে পায়। কিন্তু 2 জুন যখন বাজেট ঘোষণা হয়, সরকারি 14 লক্ষ কর্মচারীরা আশায় ছিল যে মহার্ঘ ভাতার ঘোষণা আসবে, কিন্তু আমরা শুনতে পেলাম কি বিশেষ সুবিধা বৃদ্ধি করা হবে। আমরা তো বিশেষ সুবিধার জন্য এই 10টা বছর অপেক্ষা করিনি, আমরা তো বিশেষ সুবিধা পাওয়ার জন্য আমরা এত রাজপথে আন্দোলন করিনি। বিশেষ সুবিধা প্রণোদনা এগুলি কখন দেওয়া হয়? যখন একটা রাষ্ট্রের কর্মচারীরা বা সাধারণ মানুষ ক্রাইসিস মোমেন্টে থাকে, যেমন কোভিড-19 হয়েছিল, এরকম যদি কোনো চরম দুর্ভিক্ষ দেখা দেয়, তখন দ্রব্যমূল্যের সাথে সমন্বয় রেখে একটা বিশেষ সুবিধা বা প্রণোদনা দেওয়া হয়। আমরা সরকারি কর্মচারীরা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে রাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা কাজ করে থাকি। আমাদের দেখেন এই যে 14 লক্ষ কর্মচারী, এর মধ্যে বিভিন্ন ডিফেন্সের লোকসহ পুলিশ, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন 14 লক্ষ কর্মচারীরা রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করে গেছে, রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আজকে যদি এই কর্মচারীদেরকে বাদ দিয়ে আপনি বলেন যে না আপনি রাষ্ট্র চালাবেন, শুধু উপদেষ্টারা, শুধু মন্ত্রীরা পারবে রাষ্ট্র চালাতে? আজকে দেখেন একজন ঝাড়ুদার যে রাস্তা ঝাড়ু দেয়, তারও এই দেশের রাষ্ট্রের উন্নয়নের জন্য কন্ট্রিবিউশন আছে। সেও বলতে পারে আমি রাস্তা পরিষ্কার রাখি, আমি অফিস আদালত পরিষ্কার রাখি। তাদেরও বাঁচার অধিকার রয়েছে, তাদেরও বাঁচার অধিকার রয়েছে। আজকে বাজার মূল্য সবার জন্য সমান। আপনি বাজারে যান, একজন সচিব যে দামে গরুর মাংস কিনবে, একজন ফকিরও সেই দামে গরুর মাংস কিনবে, একজন সুইপারও সেই দামে গরুর মাংস কিনবে। অথচ দাম যেখানে সবার জন্য এক, সেখানে বেতন সবার জন্য আলাদা। বেতন আলাদা হোক, গ্রেড ভেদে উচ্চ তারতম্য অনুযায়ী বেতন আলাদা হতেই পারে, কিন্তু ভাতা, যে ভাতাগুলি সাধারণত প্রদান করা হয়, যেমন শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এই ভাতাগুলি কেন সবার জন্য আলাদা হবে? এই ভাতাগুলি কেন সবার জন্য গ্রেড ভেদে হবে? আমরা চাই এই যে মহার্ঘ ভাতা বা বিশেষ ভাতা যেটাই দেন, এটা যাতে সবাই যদি সমানভাবে পায়, তাহলে কর্মচারীরা উপকৃত হয়। কিন্তু সেই ভাতা দেওয়ার ক্ষেত্রে ওই বৈষম্য চলেই আসতেছে। তো যাই হোক, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তারা এখন বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ আবু সাইদ ভাই। প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংসদীয় পরিষদ ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ। আপনারা জানেন প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন দীর্ঘ 10 বছর যাবৎ আমাদের কোনো পে স্কেল নাই, পে কমিশন নাই। 2025 সালে এসে সরকার আমাদের সাথে চরম প্রতারণা করেছে। তারা মহার্ঘ ভাতার নামে 15% বিশেষ সুবিধা দিয়েছে, এবং সেখানে সর্বনিম্ন 237 টাকা আমাদের বেতন বেড়েছে।
এই যে বেতন বেড়েছে, আমি এই বিশেষ সুবিধা বা বিশেষ সুবিধা দিয়েছে সরকার, এইটাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি এটাকে তীব্র ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি। আমি এটাকে তীব্র ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি। আমার 237 টাকা বেতন বেড়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় অর্থ উপদেষ্টার কাছে আমি তীব্র ঘৃণা করে বলতেছি যে আপনি অনতিবিলম্বে এটাকে প্রত্যাখ্যান করেন, আর এই যে অধ্যাদেশ, এই অধ্যাদেশকে বাতিল করেন, আর নাহলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর তীব্র প্রতিবাদ জানাবে এবং কঠোর আন্দোলন গড়ে তুলবে। আমি চাই অল্প কিছুদিনের মধ্যে এই আইন বাতিল করুন এবং এই যে পরিপত্র দেওয়া হয়েছে আমাদের 237 টাকা সর্বনিম্ন বেতন বেড়েছে, এই পরিপত্র বাতিল করুন, আর নইলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী পরিষদ সংযুক্ত পরিষদ এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদ এর তীব্র প্রতিবাদ জানাবে। এবং আমি বলতে চাই এই আদেশ আর এই পরিপত্র যদি বাতিল না করেন তাহলে আমরা সংযুক্ত বাংলাদেশ সচিবালয় কর্মচারী পরিষদ কর্তৃক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আমরা সবাই একসঙ্গে এর বিরুদ্ধে আমরা মাঠে নামবো এবং আমরা কঠোর আন্দোলন করে তুলব। আর আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ আমার শরীর ততটা ভালো না। এ পর্যায়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদে, তারা বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। এখানেই শোনা যায় না। আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ সচিবালয় ঐক্য ফোরাম এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ আজকে মূলত বাংলাদেশ সরকারি কর্মচারীদের দুইটি বিষয়ে প্রতিবাদ সমাবেশ। আপনারা নিশ্চয় জানেন, এক নম্বর বিষয় হলো আমাদের কিছুদিন বর্তমান আমাদের এই বৈষম্য বিরোধী সরকার সরকারি কর্মচারীদের সমস্যা লাঘবের জন্য একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করেছিলেন। তিনি আমাদের বাস্তব সমস্যার সমাধান করার উদ্যোগ নিয়ে আমাদেরকে পেটের 2 বেলা 3 বেলা পেট ক্ষুধা নিবারণের জন্য আমাদের একটা বাস্তবসম্মত সমস্যা সমাধানের জন্য সেই মহার্ঘ ভাতা কমিটি গঠন করেছিলেন। কিন্তু আমরা দেখলাম সেই মহার্ঘ ভাতা কমিটির সুপারিশ কী দিয়েছেন জানেন না, কিন্তু বর্তমান সরকার কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করেছেন। এই প্রজ্ঞাপনটা হচ্ছে আমাদের সাথে চরম একটা প্রতারণা, আমাদের সাথে চরম একটা অমানবিক ছলনা। এই অমানবিক ছলনাটা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য 15% প্রণোদনা ঘোষণা করা হয়েছে এবং বিগত 5% প্রণোদনা বাতিল করা হয়েছে। কর্মচারীদের বেতন বৃদ্ধি নাই, পে কমিশন নাই। আজকে সরকারি কর্মচারীরা পেটের ক্ষুধায় পেটের জ্বালা নিবারণের জন্য তাদের অস্থির অবস্থায় দিন অতিপাত করছে। 20 টাকার আলু 30 টাকা হলে আলু 1 কেজি জায়গায় হাফ কেজি দিনে সারা মাসে একদিন গরুর মাংস খাওয়ার স্বপ্ন দেখে কিন্তু কিনতে পারেন না। ছেলে মেয়েদের পড়াশোনা চালাতে পারেন না, বাবা মায়ের ভরণ পোষণ চালাতে পারেন না, পোশাক আশাক কিনতে পারেন না। কিন্তু আজকে এই সরকার মহার্ঘ ভাতা কমিটির নামে যে আমাদের প্রণোদনা ঘোষণা করলেন, সেখানে আমাদেরকে তিনি দিলেন মাত্র 237 টাকা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা অবিলম্বে এই 15% মহার্ঘ ভাতা 15% প্রণোদনার প্রজ্ঞাপন সংশোধন করে অবিলম্বে 50% মহার্ঘ ভাতা ঘোষণার দাবি জানাই। এর সাথে সাথে সরকারি কর্মচারী আইন 2025 এটা একটি কালো আইন। এখানে আজকে অনেকেই সরকারের অনেকেই বলতেছেন যে এই আইনটা করা হয়েছে দুর্নীতি রক্ষার জন্য। আজকে মুখে শুধু কথা বলবেন, বাস্তবতার আলোকে কথা বলবেন না, তাহলে হবে না। এই যে কালো আইন করা হয়েছে, এই কালো আইনের কোথাও লেখা নাই যে দুর্নীতি করলে তার শাস্তি দেওয়া হবে। এই কালো আইনটা করা হয়েছে সম্পূর্ণ কর্মচারীদেরকে দাস বানানোর আইন। আমরা অবিলম্বে এই সরকারি কর্মচারীদের জন্য 2025 সালের যে আইন করা হয়েছে কালো আইন বাতিলের দাবি জানাই এবং
সরকারি কর্মচারীদের বাস্তব অবস্থা, বাস্তব সমস্যার সমাধানের কল্পে আমরা অবিলম্বে নবম পে স্কেলের ঘোষণা দাবি করতেছি। আমরা অবিলম্বে সরকারের কাছে দাবি জানাই, আমাদের দীর্ঘদিনের দাবি, এটা আজকে দাবি নয়, এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের জন্য অবিলম্বে নবম পে কমিশন ঘোষণা করুন এবং অবিলম্বে 50% মহার্ঘ ভাতা বাতিল করুন এবং সরকারি কর্মচারী আইন 2025 অবিলম্বে বাতিল করুন। আর যদি এটা না করা হয়, আমাদের সরকারি কর্মচারীদের সমস্যাগুলোকে যদি অনুধাবন করতে ব্যর্থ হন, তাহলে আমরা মনে করব এই সরকারের ওপরে সেই ফ্যাসিবাদের দোষর, ফ্যাসিবাদের লোকজন ভর করেছে। ফ্যাসিবাদের অর্থনৈতিক উপদেষ্টাদের পরামর্শে আপনারা যদি আমাদের সরকারি কর্মচারীদের সাথে প্রতারণা করতে থাকেন, তাহলে আমরা মনে করবো আপনারা সেই ফ্যাসিবাদীদের কথায় চলাফেরা করতেছেন। এই সারা বাংলাদেশের 15 লক্ষ সরকারি কর্মচারী বসে থাকবে না, সারা দেশের 15 লক্ষ সরকারি কর্মচারী বসে উঠবে। আজকে আপনারা গিয়ে দেখেন প্রত্যেকটা সরকারি অফিসে সরকারি কর্মচারীরা ভালোভাবে কাজ করতে পারছেন না, তারা না খেয়ে এসে অফিস করতেছেন। অনেকে দুপুরে টিফিনও খান না, অনেকে সারাদিনে একটা চা খাওয়ার সুযোগ পান না। আমরা এই সরকারের কাছে আবেদন জানাই, আপনারা বাস্তব অবস্থা উপলব্ধি করুন এবং আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরে দিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আমাদের সামনে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের অন্যতম নেতা, ঢাকা মেডিকেল কলেজের সংগ্রামী সেক্রেটারি মামুন ভাইকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। কলারটাও দিয়ে দেন, ওই কালারটা দিয়ে দেন, লাগাই দেন। মন্ত্রণালয়ের ফোরামের যৌথ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করেছেন আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে যে দাবি নিয়ে আসছি, সরকার কোনোভাবে আমাদের দাবিতে সাড়া দিচ্ছে না, শুধু নামে মাত্র আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বটে আমাদের কর্মচারীদের জন্য। তাই আমরা মনে করি সারা বাংলাদেশের কর্মচারীদের জন্য এটা অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক। আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে আমাদের এই 50% মহার্ঘ ভাতা কালো আইন যেটা হচ্ছে তা বাতিল সহ অতি দ্রুত আমাদের কর্মচারীদের প্রতিনিধিত্বে অতি দ্রুত সমাধান করার জন্য আহ্বান জানাচ্ছি। সারা বাংলাদেশে কর্মচারীদের আন্দোলন চলছে বিভিন্ন পর্যায়ে, হয়তো অতি সত্বরই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের এই কালো আইনের বিরুদ্ধে এবং মহার্ঘ ভাতার দাবিতে আমরা সমাবেশ করব। ইনশাআল্লাহ আমাদের নীতি নির্ধারক যারা আছেন তারা যেভাবে আমাদের নির্দেশনা দেবেন আমরা স্ব দপ্তরে আমরা তা পালন করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আজকের এই প্রতিবাদ সভার আয়োজক প্রিয় নেতৃবৃন্দ ভাই বোনদের আরও ধন্যবাদ জানাচ্ছি যারা এই বিশেষ প্রণোদনায় ক্ষুব্ধ হয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে আজকের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছেন। প্রিয় গণমাধ্যম কর্মী ভাইরা, আপনারা জানেন এই সরকার বৈষম্য বিরোধী সরকার। এই সরকার বৈষম্য বিরোধী অবস্থান থেকে এসেছে। তাই বৈষম্যের কষাঘাতে জর্জরিত 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা আশায় বুক বেঁধেছে এই সরকার আমাদের বেতন বৈষম্য দূর করবে। সে আশায় বুক বেঁধে কর্মচারীরা বিভিন্ন মাধ্যমে সরকারকে জানিয়েছে আমাদেরকে হয় 50% মহার্ঘ ভাতা দিবেন, না হয় আমাদেরকে নবম পে স্কেল দেবেন। সরকারের আমরা ধরে নিয়েছি সরকারের সীমাবদ্ধতা থাকার কারণে পে স্কেল না দিয়ে অন্তত 50% মহার্ঘ ভাতা আমাদেরকে দিবেন। 50% মহার্ঘ ভাতা দিলেও কোনোভাবে কর্মচারীরা
তারা তাদের জীবনযাপন করতে পারে। তা না করে যখন জাতীয় বাজেট অধিবেশনে মাননীয় অর্থ উপদেষ্টা কর্মচারীদের জন্য এক্সট্রা বাজেট রেখেছেন, ওই সময় কর্মচারীরা বুক বেঁধেছেন, আমরা মনে হয় মহার্ঘভাতা পেয়ে গেছি। কিন্তু সর্বশেষ যখন 15% 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য 15% মহার্ঘ বিশেষ প্রণোদনা ঘোষণা করলেন, তখন থেকেই 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা হতাশায় নিমজ্জিত হয়েছে। যা 11 থেকে 20 গ্রেডের, আমি 20 গ্রেডের একজন কর্মচারী, যেটা ইতিমধ্যে সারা বাংলাদেশের ভাইরাল হয়েছে, যে হিসাব 237 টাকা বেতন বাড়ে, যা মাত্র 3 কেজি চাউলের সমান। 10 বছর পর 237 টাকা বেতন বাড়ার অর্থ হলো 3 কেজি চাউলের দাম বাড়িয়েছেন 10 বছর পর। এটা কি মস্করা নয়? এটা কি সরকারি কর্মচারীদের সাথে ঠাট্টা নয়? এটা কি সত্যি বেতন বাড়ানো হয়েছে? আমি বর্তমান সরকারের বেতন সংশ্লিষ্ট সকলকে একটি বিষয় অনুরোধ করব, সেটা হলো 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের 15% বেতন বাড়িয়েছেন, বিশেষ প্রণোদনা দিয়েছেন। সাথে শুধু ছোট্ট একটি বিষয় অনুরোধ করব, তা হলো আগের যে 5% বিশেষ প্রণোদনা, যা একজন কর্মচারীকে ফিক্সড 1000 টাকা বাড়িয়েছেন, তা উল্টু করবেন না। অন্তত কিছু পারেন আর না পারেন, এই 50%-এর সাথে আগের 5% এবং সেটা সাকুল্যে 1000 টাকা, এটা উল্টু করবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব বাদল ভাই, ডিজি প্লেট। হ্যালো, এইটা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান খুশির একটি দিন, শুক্রবার। আজ আমরা সকল সরকারি কর্মচারী ভাইয়ের ও বোনেরা এখানে সমবেত হয়েছি। বর্তমান প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের যে মহার্ঘ ভাতা দিয়েছে, তা একটা সরকারি চাকরিজীবীর পক্ষে দিনাতিপাত করা কখনোই সম্ভব নয়। দয়া করে সরকারের সকাশে আরও বলতে চাই যে এই ভাতা প্রত্যাহার করে আমাদের 50% মহার্ঘ ভাতা প্রদান করার জন্য আমরা দাবি জানাচ্ছি, এবং তা না হলে আমরা প্রবল প্রতিবাদ করে তুলব। সচিবালয় সহ সারা বাংলাদেশের একসাথে মিলে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ আপনি মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কানে যাবে। আপনি দয়া করে মায়া করে আমাদের এই সরকারি চাকরিজীবীদের পক্ষে কিছু বলেন, কিছু করেন, যাতে আপনি স্মরণীয় থাকেন। আপনাকে স্যালুট জানাই। আপনি যদি এইটা করে যান, তাহলে আপনার স্বর্ণাক্ষরে বাংলাদেশে আপনার নাম লেখা থাকবে। শুধু সমাবেত সুধীমণ্ডলে সবাই আমরা কষ্ট করে এখানে এসেছি। আজ আমাদের পেটে ভাত নাই, সাদা জামা কাপড়ের নিচে গভীর অন্ধকার লুকায়িত, কেউ বলতে পারে না। বাসায় গেলে মুখ অন্ধকার হয়ে যায়, বাল বাচ্চা বউর কাছে কেউ জবাব দিতে পারে না। মাসিক বাজার 15 দিনে শেষ হয়ে যায়। 15 দিন এধার ওধার করে এখানে ওখানে ধার করে কোনো রকমে দিনাতিপাত করে। আপনি একটু বাংলাদেশের এই সরকারি চাকরিজীবীদের পক্ষে কিছু করেন এবং দৃষ্টান্তমূলক একটা কিছু করে যান। কেউ চিরদিন বেঁচে থাকে না, কিন্তু তার কর্ম বেঁচে থাকে। সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে জানাতে চাই, সরকারি চাকরিজীবীদের এই ক্ষুদ্র দাবিটা মেনে নিয়ে আপনি সবাইকে কৃতার্থ করবেন এবং আন্দোলনের পথ থেকে আমাদেরকে ফিরাই আনবেন, এই দোয়া করে, এই দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজেপি প্রেস, বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশন ও অন্যান্য
সংগঠনের পক্ষ থেকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাবা খায়রুল নাহার লিপি, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি। জনাবা খায়রুল নাহার লিপি। ও ঠিক আছে ঠিক আছে। হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আবারও দাঁড়িয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, সেই মানুষগুলো এই সমাজ এবং এই রাষ্ট্রের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছে, সেই জায়গায় তারা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী হিসেবে দেশ এবং রাষ্ট্রের সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, বারবার রাজপথে নামতে হয় এই বঞ্চিত মানুষগুলোকে। এই রাজপথে নেমে নিজেদেরকে বারবার প্রমাণ দিতে হয় তারা আসলে রাষ্ট্রের চরম বৈষম্যের শিকার 11 থেকে 20তম গ্রেডের সকল রাষ্ট্রের কর্মচারীবৃন্দ। আমরা আসলে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা আসলে সারা বাংলাদেশ জুলাই বিপ্লবের যে তরুণদের যে রক্ত ঝরা বাংলাদেশ আমরা যে রূপান্তরের স্বপ্ন দেখেছি, আসলে সেই স্বপ্নটা যেন আজ অধরাই হয়ে থাকলো। আজ প্রায় 1টি বছর হয়ে যাচ্ছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আমরা বৈষম্য নিরসনের চিত্র দেখছি, কিন্তু সেই চিত্র আসলে আমাদের জন্য না। গরিবরা গরিবই আছে, আর ধনীদের কোষাগার আরও ভরে যাচ্ছে। এই যে ধনীদের কোষাগার ভরে যাওয়ার যে নীল নকশা, সেটি কিন্তু প্রমাণ দেয় বাংলাদেশ আসলে বৈষম্যমুক্ত বাংলাদেশের পথে হাঁটছে। কিন্তু নিরাশার কথা হচ্ছে, যার পেটে ক্ষুধা তার পৃথিবীটা কিন্তু এখনো গদ্যম। আপনারা সারা বাংলাদেশের 11তম থেকে 20তম গ্রেডের যত কর্মচারীবৃন্দ আছেন, আমি আজ তৃপ্ত কণ্ঠে বলতে চাই, প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি কততম গ্রেডে আছি? আমি আছি 13তম গ্রেডে। একজন শিক্ষক হিসেবে আমার থাকার কথা প্রথম শ্রেণীর একজন নাগরিক হিসেবে, কিন্তু আমি আছি নম্বর 13। এই 13 নম্বর নাগরিক হিসেবে আমার ঘরে যেমন ক্ষুধা, আমার পেটে ক্ষুধা, আমার মর্যাদায় ক্ষুধা। এই যে মর্যাদার ক্ষুধা থাকলে আপনি ঘরেও মর্যাদা পাবেন। তাই রাজপথে নেমেছি আমরা আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা দেখেছি কি, চেয়েছিলাম 50% আমাদের মহার্ঘ ভাতা দিতে হবে, সেখানে আপনারা আমাদেরকে কি দিলেন? 15% মহার্ঘ ভাতা। এটি আসলে 15% বিশেষ প্রণোদনা ভাতা। আমরা আসলে এসব প্রণোদনা চাই না। এই প্রণোদনা আমাদের পেটকে আরো প্ররোচিত করে তুলছে। এই পেটে আমাদের প্ররোচিত করে আমাদের মগজ, আমাদের মননকে বিকৃত করে ফেলছে। আমরা এই প্রণোদনা চাই না। যে প্রণোদনা আমাদেরকে তিরস্কার করে, সেই প্রণোদনা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমাদের এই 15% প্রণোদনায় এক একজন শিক্ষকের 237 টাকা বৃদ্ধি পাবে। যেখানে আমি টিফিন খাই প্রতিদিন 6 টাকার টিফিন, সেই 6 টাকার টিফিনে আমি অভ্যস্ত। হয় আমাকে উন্নত স্বপ্নের দর্শনে আমাকে উদ্বুদ্ধ করার কথা বলেন, সেই উন্নত স্বপ্ন দর্শনের সারথি হিসেবে আমাদেরকেও আপনাদের উন্নত বেতনের স্কেল প্রদান করতে হবে। আমরা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী হিসেবে
শিক্ষক হিসেবে 13তম গ্রেডের একজন শিক্ষক হিসেবে এই প্রণোদনা ভাতাকে সারা বাংলাদেশের সকল শিক্ষকের পক্ষ থেকে জাতীয় পর্যায়ের একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে এই প্রণোদনা আমি ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। সম্মানিত আমাদের রাষ্ট্রের কর্ণধার বৃন্দ, আমি জানি না এই যে রাষ্ট্রের এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাহাকার আপনাদের কর্ণভেদ করে কিনা, আপনাদের চোখে এই মানুষগুলোর হাহাকার আপনাদের চোখে পড়ে কিনা। একটা সময় আমরা আশ্বস্ত ছিলাম, একটা সময়ে আমরা সকল দুঃখ গ্লানি ভুলে গিয়ে ভেবেছিলাম আমাদের স্বপ্ন পূরণের এবার পালা এসেছে। কিন্তু আমার তো মনে হচ্ছে স্বপ্ন পূরণ তো দূরের কথা, স্বপ্ন আমাদের গলা টিপে হত্যা করা হচ্ছে। কারণ আমরা দেখছি আমরা রাষ্ট্রের তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে যেভাবে আমরা দেখছি এই সমাজে দরিদ্র মানুষের যেমন মূল্য থাকে না, সমাজে রাষ্ট্রে পরিবারে আজ 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের চিত্রটিও ঠিক অনুরূপ। সম্মানিত রাষ্ট্রের যারা কর্ণধার, যারা নীতি নির্ধারণী পর্যায়ের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ববান ব্যক্তি যারা আছেন, আপনারা সকলে জানেন রাষ্ট্রের অধিকাংশ অংশীজন যারা, তারা হচ্ছে রাষ্ট্রের কর্মচারী। আর যারা আসলে ভোগ বিলাসের সুযোগ সুবিধা পায় সেই সংখ্যা কিন্তু যদি জরিপ করা হয় সেই সংখ্যা হাতে গোনা খুবই কম। তাহলে রাষ্ট্রকে যদি সামাল দিতে হয়, রাষ্ট্রের কাঠামো যদি সুশৃঙ্খল করতে হয়, রাষ্ট্রকে যদি সুন্দরভাবে ঢেলে সাজাতে হয়, তাহলে কর্মচারীদের পরতে পরতে বৈষম্য আগে নিরসন করতে হবে। যদি এই বৈষম্য নিরসন করা না হয়, যদি এই মানুষগুলোকে রাজপথ থেকে অবরুদ্ধ করা হয়, যে কালো আইন অধ্যাদেশ, সেই কালো আইন রহিত করতে হবে। আমরা জানি আমরা কথায় কথায় বলি বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আসলে কি আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি? আমরা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে যাতে কোনো কথা বলতে না পারি সেজন্য অধ্যাদেশ জারি করে কালো আইন বাস্তবায়নের পথে হাঁটছে বৈষম্যমুক্ত এই বাংলাদেশ। তাহলে কিভাবে আপনি যদি আপনার কথাকেই যদি আপনি বলতে না পারেন, আপনি যদি আপনার পেটের ক্ষুধার কথাই যদি প্রকাশ করতে না পারেন, তাহলে আপনার এই বৈষম্য কিভাবে নিরসন হবে? আমি জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। তাহলে কি আমরা সেই পূর্বের সেই কর্মকাণ্ডের পথেই হাঁটছি, নাকি জাস্ট একটি মোড়ক পরিবর্তন হয়েছে আর লেভেল সেই একই মোড়কেই চলছে? যদি তাই হয়ে থাকে তাহলে আমরা সকল কালো আইন ভেদ করে আমরা আমাদের অধিকারের কথা রাজপথেই বলে যাব। কতজন মানুষের চাকরি আপনারা হারাবেন? যাদেরকে আপনারা চাকরিচ্যুত করবেন তার পিছনে সেই চাকরি ফিরে পাওয়ার জন্য লক্ষ লক্ষ ভাই বোনেরা আবার ঝাঁপিয়ে পড়বে তাদেরকে মুক্ত করবার জন্য। সম্মানিত রাষ্ট্রের কর্ণধার বৃন্দ, আপনারা হয়তো জানেন না আজ রাষ্ট্রের 11 থেকে 20তম গ্রেড, আজ সচিবালয়ের কর্মচারী বৃন্দ থেকে শুরু করে আজ সবাই তার অধিকারের ব্যাপারে সোচ্চার। আপনি কতজনকে চাকরিচ্যুত করবেন? ওই চাকরিচ্যুত ভয় আর পেটে ক্ষুধার্ত মানুষরা আর করবে না। এখন অধিকার ছিনিয়ে নেবার পালা। এবার আসি, আমাদেরকে কিভাবে দিবে বলে? আমাদের মাঝেই তো ঐক্য নেই। অধিকারের কথা বলে কেউ কেউ রক্ত ছড়ায় আর সে অনেকে অবকাশ যাপন করে। এই অধিকার কি বলেন? আপনাদেরকে যারা এই সারাদিন পরিশ্রম করে, যারা এই আন্দোলন সংগ্রাম করে, জীবনের ঝুঁকি নিয়ে সংসার ধর্ম ত্যাগ করে যারা অধিকার অধিকার করে চিৎকার করছে, তাদেরকে আপনারা সহযোগিতা না করে আপনারা বাসায় বসে অবকাশ যাপন করেন আর লাইভ দেখেন। তাহলে আপনাদের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে? তাহলে কিভাবে আপনারা রাষ্ট্রকে আপনারা দায়ী করবেন? আপনাকে আগে চাইতে হবে, চাওয়ার মতন করে চাইতে হবে। আপনি যদি না চান, আপনার মাও আপনাকে খাবার দিবে না। রাষ্ট্রকে যদি আপনি বুঝিয়ে দিতে পারেন আপনার পেটে প্রচন্ড ক্ষুধা, আপনি মুমুক্ষ একজন মানুষ, আপনাকে বুঝাতে হবে যে আপনার আর্থিক মর্যাদার সাথে আপনার সামাজিক মর্যাদা জড়িত। আসলে হয়েছে কি, আমরা আসলে কম পেতে পেতে আমাদের মনটাও ছোট হয়ে গেছে। আমাদের মনটা এত বেশি হীনমন্য যে বেশি চাইলে না আবার ধাক্কা খেয়ে যায়।
কিন্তু আমি বলবো 11 থেকে 20তম গ্রেডের তরুণ যে মানুষগুলো চাকরিতে প্রবেশ করেছেন, আপনারা প্রবীণদের সহযোগিতা করুন। আপনারা প্রবীণদের সহযোগিতা করে সকল ধরনের বৈষম্য ছিনিয়ে এনে আজকে 11 থেকে 20তম গ্রেডের সকল রাহুগ্রাস থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য আপনারা কাজ করে যান। বাংলাদেশের এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার যে দীপ্ত স্লোগান, সেই স্লোগান কিন্তু আজ খবরে নিপাত হচ্ছে। আমরা কিন্তু টের পাচ্ছি না। যদি বাসায় ঘুমিয়ে থাকেন, ওই 237 টাকা প্রণোদনা ভাতা দিয়েই আপনার জীবনটা পরিচালিত হবে। আর চায়ের দোকানে বসে বলবেন সরকার আমাদের কিছুই দেয় না। সরকার কি আপনাকে বাড়িতে বসে কি মোয়া বানিয়ে খাওয়াবে? সরকারের তো এত কাজ নয়। তাই যে যার যার জায়গা থেকে সোচ্চার হন, যার যার অবস্থান থেকে প্রতিটি সেক্টর থেকে এই অধিকার আদায়ের জন্য সামিল হন। এই অধিকার আপনার নিজের ব্যক্তিগত অধিকার। এই অধিকার কোনো কর্মচারী পরিষদের অধিকার না, এটি কোনো সংগঠনের অধিকার না। এই অধিকার আজকে আমার অধিকার, আপনার অধিকার। এই অধিকার প্রতিষ্ঠার জন্য যে যার যার জায়গা থেকে আর্থিক সহযোগিতা করুন, যার যার জায়গা থেকে আর্থিক সহযোগিতা করুন, অথবা জনবল দিয়ে হলো রাষ্ট্রের এই বৈষম্য থেকে দূর করার জন্য নিজেদেরকে সংঘবদ্ধভাবে, যারা শারীরিকভাবে আসতে পারছে না, তারা যারা আন্দোলন করছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন, কিংবা জনবল দিয়ে আপনারা আপনাদের সহযোগিতা প্রদান করুন। ঢাকা বিভাগের সকল কর্মচারীদের বলবো, আপনারা এতটা আরাম এসে থাকবেন না। আমি প্রাথমিক বিদ্যালয়ের ঢাকা মহানগরীর শিক্ষকদের বলবো আপনারা এই আন্দোলনে সামিল হয়ে আপনারা বৈষম্যমুক্ত এই যে এর কমিশন গঠনের জন্য লক্ষ লক্ষ বেকার শ্রমিক মাইকটা একজন কথা বলা যে কেউ তুলিয়ে রাখবে মাইকটা এ পর্যায়ে আমাদের সামনে কথা বলছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মহিলা নেত্রী জনাব খাদিজা আক্তার শিলা আপুকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই আমি যে সামনে আইছিল ভাই সবাই বাংলাদেশ আমাদের বাক স্বাধীনতা ফেরত দেওয়া হোক। আমাদের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, এই যে প্রণোদনের নামে আমাদের সাথে যে তামাশা করা হয়েছে, একজন সরকারি কর্মচারী 270 টাকা বেতন বৃদ্ধি, এটা কি আমাদের সাথে তামাশা স্বরূপ নয়? আজকে যেই হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকটা জায়গায় আমাদের ব্যয় বেড়েছে, সেই হারে এই 270 টাকা কি আমাদের জন্য হাস্যকর নয়? আজকে 2025 সালে এসে আমাদের কর্মচারীরা কতটা অসহায় অবস্থায় আছে, এটা কি মাননীয় উপদেষ্টা আপনি একবারও জানতে চেয়েছেন? 2024-এ যে আন্দোলনটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু আমরা 2025-এ এসে কি দেখতে পাচ্ছি? আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা
আমাদের ঘরের ভিতরে বৈষম্য, এটা কেন? আমাদের 24-এর আন্দোলনকে এই ছিল আন্দোলন বৈষম্য বিরোধী যদি হয়, তাহলে কেন আমাদের এই 270 টাকা 5%-এর নামে এই হাস্য তামাশা কেন করা হলো আমাদের সাথে? এটা জাতি জানতে চায় কোন আইনে এখানে বৈষম্য কোথায় দূর করা হলো? এটা কি বৈষম্য দূর হলো নাকি বৈষম্য শুরু হলো নতুন করে? এটা আমার প্রশ্ন রইল। আমাদের দাবি, আমাদের 50% মহার্ঘ ভাতা অনতিবিলম্বে দিতে হবে এবং আমাদের আগামী পে স্কেল খুব তাড়াতাড়ি ঘোষণা করতে হবে। কারণ আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি একটু আপনার লোক দিয়ে একটু খবর নেন যে যারা 10ম থেকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী আছে তাদের কি অবস্থায় আছে। আমাদের ব্যয় বেড়েছে প্রত্যেকটা জায়গায়। আমাদের বাচ্চারা আগে ছোট ছিল, এখন বড় হচ্ছে। তাদের শিক্ষার ব্যয় বেড়েছে, তাদের অন্যান্য ব্যয় বেড়েছে, কিন্তু আমাদের বেতন কি বেড়েছে? আমাদের বর্তমান বাজার মূল্য, বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে গেলে আমাদের মহার্ঘ ভাতা এবং পে স্কেল অনতিবিলম্বে কার্যকর করতে হবে। আমার সহকর্মী ভাই বোনরা যারা এখন উপস্থিত আসতে পারে নাই, তাদের কাছে অনুরোধ তারাও আসবেন। এবং এই যে আমাদের মহার্ঘ ভাতা, এই 50% মহার্ঘ ভাতা আমি জোর দাবি জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। আমাদের এই বৈষম্য দূর করতে হবে। আপনার ঘরে যদি বৈষম্য থাকে তাহলে আপনি এই বৈষম্য কী করে দূর করবেন? আমাদের বৈষম্য দূর করতে হবে। এই যে 2025 কালো আইন করা হয়েছে, আপনি কি জানেন এই আইন বাস্তবায়নের মাধ্যমে অনেক কর্মচারী কর্মকর্তাদের রসায়নের শিকার হবে। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চাই। এই 2025 কালো আইন অনতিবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। তা না হলে বাংলাদেশ কর্মচারী সমিতি 3য় শ্রেণীর কর্মচারী ঐক্য ফ্রম কঠোর অবস্থানে যাবে। আমাদের কঠোর অবস্থান নিতে বাধ্য করবেন না। আপনার কাছে সবিনয় অনুরোধ রইল, আমাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে আপনারা এই বৈষম্য থেকে মুক্তি দিবেন। আমাদের যে পরিস্থিতি এখন আমাদের 2 বেলা ডাল ভাত খেতেও কষ্ট হয় এই বেতনে। আপনারা জানেন গত 2015 সালে যে পে স্কেল হয়েছে, এই পর্যন্ত 15 সাল থেকে আজ পর্যন্ত, তখন 1 কেজি চাউলের দাম আর আজকের 1 কেজি চাউলের দাম হিসাব করেন, কিন্তু আমাদের কয় টাকা বেতন বৃদ্ধি পেয়েছে? আমরা আপনাদের বন্ধু, আপনাদের সহকর্মী, আমাদের ভালো মন্দ যদি আপনারা না দেখেন তাহলে তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আমি সরকারের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছে তাদের কাছে অনুরোধ করব, অনতিবিলম্বে এই বৈষম্য দূর এবং আমাদের এই 50% মহার্ঘ ভাতা কার্যকর করার জন্য সবিনয় অনুরোধ করছি। যদি আপনারা সেটা না করেন, আমরা আরও কঠোর আন্দোলন, কঠোর নিতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের বিপ্লবী নেতা, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের সংগ্রামী সমন্বয়ক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি জনাব খায়ের আহমেদ মজুমদার ভাইকে আজকের এই প্রতিবাদ সমাবেশে তার বিপ্লবী বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করতেছি। মাইক তো না, এটা দিয়ে কি হবে? কিছু আছে? মাইক কি হয়েছে? আমি বললাম যে দেয়ালিং তো নাই, কোথায় আমরা পড়ে গেছি। আমার বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, দাবি আদায় ঐক্য পরিষদের আজকের প্রতিবাদ সভায় উপস্থিত রয়েছেন মুখ্য সমন্বয়ক জনাব ওয়ারিস আলী, আমাদের সমন্বয়ক বৃন্দ, সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমরা দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে তাদের আজকের এই উপস্থিতিকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
অদিয়ম ভাইয়ের নেতৃত্বে কালো আইনের বিরুদ্ধে দীর্ঘ অনেক দিন সচিবালয়ের ভিত্তিক যে আন্দোলন কর্মসূচি চলেছে, আমরা ভেবেছিলাম অতি অল্প সময়ের মধ্যে আপনারা বুঝতে পারবেন এর সুন্দর সমাধান। এই 2025-এর কালো আইন বাতিল করে সমাধান করবে। আমরা সচিবালয়ের বাহিরে প্রায় 15 লক্ষ কর্মচারী ওদের আগ্রহে অপেক্ষা করেছিলাম। আজকে এই দাবি আদায় ঐক্য পরিষদ সেই আমলা সহ অন্তর্বর্তী সরকারের কালো আইনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করলাম ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন বাংলার মাটিতে আর কোনো কালো আইন থাকবে না। অনতি বিলম্বে হয়রানিমূলক ভাতার পরিবর্তে মহার্ঘ ভাতা 1 জুলাই থেকে 50% অন্তর্ভুক্ত না করা হলে এই দুই দাবির ভিত্তিতে দাবি আদায় ঐক্য পরিষদ, সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ এবং সচিবালয়ের বাইরে আমাদের শিক্ষক ঐক্য পরিষদ সারা বাংলাদেশে এই আন্দোলনকে জড়িয়ে দেওয়া হবে। জেলা থেকে উপজেলা পর্যায়ে আপনারা সবাই প্রস্তুত থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, এই কর্মচারীদের বিরুদ্ধে, শিক্ষকদের বিরুদ্ধে, কালো আইনের বিরুদ্ধে দাবি আদায় ঐক্য পরিষদ সহ সারা বাংলাদেশের নিয়ন্ত্রণে যত সংগঠন আছে আমরা এক এবং অভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে আগামী দিনে কঠিন থেকে কঠিনতর আলোচনার মাধ্যমে কর্মসূচি আসবে। আপনারা প্রস্তুত থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, সচিবালয় ভিত্তিক অদিয়ম ভাইয়ের নেতৃত্বে আজকে যারা আমাদের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আমাদের শিক্ষক ঐক্য ফোরাম আমাদের এখানে যুক্ত হয়েছে, আমরা সবাইকে আমরা স্বাগত জানিয়ে আমাদের আগামী দিনের কর্মসূচি আলোচনার মাধ্যমে তৈরি করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন দীর্ঘ 13 বছর এই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুনয় বিনয় করেও আমরা এই দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং বেতন বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন করে আসছে, আজকে সেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী আমাদেরকে আবারও মাঠে নামাতে বাধ্য করেছেন। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সচিবালয় ঐক্য পরিষদ, দাবি আদায় ঐক্য পরিষদ, শিক্ষক সমাজ সহ সকল সংগঠনকে প্রেমাপ করে আমরা একীভূত হয়ে আমাদের এই মহার্ঘ ভাতা পে কমিশন এবং পে কমিশন 25-এর কালো আইনের বিরুদ্ধে আমরা মাঠে নামছে ইনশাআল্লাহ। আমরা সাবধান করে দিতে চাই সরকারের আমলাদেরকে, সাবধান করে দিতে চাই যারা কালো আইনের সাথে সম্পৃক্ত সচিব এবং আমলা তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা আরো একটা দাবি আমরা যুক্ত করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আগামী দিনে সকল প্রকার বৈষম্য অবসান হবে। এই বৈষম্যের বিরুদ্ধে সকল স্তরের কর্মচারী কর্মকর্তা একভূত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এইবার বক্তব্য নিয়ে আসছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সহ প্রচার সম্পাদক জনাব আরিফ ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভায় আমাদের কতিপয় দপ্তর সংস্থা, অঙ্গ সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে সিদ্ধান্ত দেওয়া হবে এখানে পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা বৃহত্তর কর্মসূচির আয়োজন করব ইনশাল্লাহ। আজ এখানে কর্মকর্তা যে সংযুক্ত পরিষদ, কর্মকর্তা ঐক্য ফোরাম এর সকল নেতৃবৃন্দকে আমি জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সংগ্রামী সহকর্মীবৃন্দ, আপনাদের জানাতে চাই আমরা দীর্ঘদিন ধরে সচিবালয়ের ভিতরে যে কালো আইনের বিরুদ্ধে
আন্দোলন সংগ্রাম করছি, তারই ফলস্বরূপ আমাদের বাইরের ভাইয়েরা আমাদের সাথে একত্রতা পোষণ করছে। এখানে আমরা আজ সম্মিলিত হয়েছে আমাদের নেতৃবৃন্দ, শুধুমাত্র এখানে আমাদের সকল নেতৃবৃন্দুদের আজ প্রতিবাদ সভা। আজকে আমরা কোনো কর্মী ভাইদের এখানে সমাবেত করিনি, শুধু আমরা এখানে আয়োজন করছি যে আমাদের কতিপয় নেতৃবৃন্দুদের মতামত নিয়ে বৃহত্তর কর্মসূচি আয়োজন করা হবে। এই প্রেস ক্লাবের মাধ্যমে সারা বাংলাদেশের জেলা, উপজেলা, বিভাগীয় কমিশনারের কার্যালয়, এমনকি ইউনিয়ন পর্যায়ের যে সকল কর্মচারী জড়িত আছে প্রত্যেককেই এই আন্দোলনের একাত্মতা পোষণ করে সারা বাংলার এই আন্দোলন ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ। আমরা সবাইকে জানাতে চাই, সরকারি কর্মকর্তা কর্মচারী দেশের উন্নয়নের অংশীজন, এরা দেশের উন্নয়নে অবদান রাখে, এরাই জনসেবা করে। এদেরকে যদি আপনারা বাধা দেন, এদেরকে যদি আপনারা দেশের উন্নয়নের অন্তরায় মনে করেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনারা শুধু কর্মকর্তাদের বিরুদ্ধে গিয়ে যে 1979 সালের সামরিক আইন বলা যায়, এটা কোনো কর্মকর্তাদের আইন বলা যায় না। এখানে আমরা আমরা সরকারের এক পরিবারের অংশ। এই পরিবারের সদস্যদের যদি আপনি বাধা প্রদান করে পরিবারকে উন্নয়ন করতে চান, পরিবারকে স্মুথলি তাদের পথে হাঁটতে দেন, তাহলে আপনারা হয়তো উন্নয়নের দেশে, উন্নত দেশে পরিণত করা সম্ভব হবে। আর যদি মনে করেন কর্মকর্তাদের খেপিয়ে দিয়ে, তাদের পথকে কাঁটাতরে বিছিয়ে দিয়ে আপনারা দেশের উন্নয়ন করবেন, এটা আপনারা ভুল ভাবছেন। তাই আমি সরকারের উপদেষ্টা, সরকারের মাননীয় সচিব সবাইকে বলছি, আপনারা আমাদের এই নেতৃবৃন্দুর প্রতিবাদ সভা থেকে সিদ্ধান্ত নেন, যাতে আর আমাদের কর্মচারী সারা বাংলার সবাইকে একত্র হওয়া না লাগে। যদি একত্র হয় তাহলে হয়তো সরকারের প্রত্যেকটি অঙ্গ সংস্থায়, প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ লেভেলে হয়তো কর্মবিরতি আসতে পারে, অথবা প্রত্যেক অফিস তালাবদ্ধ হয়ে যেতে পারে। এটা আমাদের দেশের জন্য একটা বাধা হবে বা হুমকি হবে। এটা আমরা সচিবালয়ের নেতৃবৃন্দ যারা আছে কেউই এটা আমরা চাই না। আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা এই দেশের উন্নয়ন করতে চাই। দেশের যে সংস্কার, এই সংস্কারের নামে আমরা কোনো কালো আইন, কোনো কালো উন্নয়ন চাই না। আমরা শুধু চাই দেশের উন্নয়ন। দেশ কিভাবে ভালো থাকবে, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, সচিবালয়ের যে নিয়ম নীতি হয় সেগুলো তারা বাস্তবায়ন করে। তারা জনগণকে কখনোই সেবাদান থেকে বঞ্চিত থাকে না। এই আধুনিক যুগে তথ্য প্রযুক্তির মাধ্যমে সকল সেবা সিটিজেন চার্টার সচিবালয় থেকে বাস্তবায়ন করেছে। আর এই সচিবালয় থেকে যদি মনে করেন যে সকল সেবাদান বন্ধ হয়ে যেতে পারে, আমি এখনো বলছি আপনারা সচিবালয় সহ সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীকে খেপিয়ে তুলেন না। এটা আপনাদের জন্য উপকার হবে না, শোভনীয় হবে না। আমরা চাই আমাদের দেশের সকল কর্মচারী, এদের পরিবার আছে, পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, প্রত্যেকে তাদের উপর নির্ভর করে চলে। আপনি যদি 10 দিনে বা 15 দিনে চাকরি থেকে তাকে বরখাস্ত করেন, তাহলে এটা 18 লক্ষ কর্মচারীর পরিবারে যদি 5 জন করে লোক থাকে, তাহলে কতজন লোক হয় চিন্তা করেন। এটা শুধু কর্মচারীদের নাই, কর্মচারী পরিবারদের জন্য। তাই আমি বলছি এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের যে কর্মসূচি দিবেন, এই কর্মসূচির সাথে সারা বাংলাদেশের সকল কর্মচারী একাত্মতা পোষণ করে পরবর্তী সময়ে যে আন্দোলন হবে, আন্দোলনের সবাই একাত্মতা পোষণ করে মাঠে থাকবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, কর্মচারী কল্যাণের শুভকামনা করছি। আর এই কালো আইন বাতিলের জন্য সবাইকে আহ্বান রেখে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আইয়ুব ভাইকে, ধন্যবাদ জানাচ্ছে আরিফ ভাইকে। ধরতে হবে। প্রিয় ভাই ও বোনেরা,
আমরা আজকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ তথা সংযুক্ত পরিষদ সহ আজকে আমাদের কালোয়াদের বিরুদ্ধে নির্মতা সহ নবম পে কমিশনের পক্ষে আমরা সারা বাংলাদেশের সকল কর্ম সংগঠন এক হয়ে যদি আমরা এবং সরকার যদি বিবেচনা না করে অনতি বিলম্বে আলোচনার মাধ্যমে আমাদের আন্দোলন কর্মসূচি জেলা থেকে উপজেলা পর্যন্ত বিস্তৃতি লাভ করবে। শুধু কালো আইন বাতিল নয়, আমরা চাই এই কালো আইনের সাথে যারা সম্পৃক্ত ওই সমস্ত আমলাদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছে আমাদের দাবি ঐক্য পরিষদের সমন্বয় জনাব আব্দুর রাজ্জাক। এরপরে আমাদের পর্যায়ক্রমে সচিবালয় নেতৃবৃন্দকে বক্তব্যে রাখার অনুরোধ জানাবো। জনাব আব্দুর রাজ্জাক। সাংবাদিকবৃন্দ, আজকে আমরা দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কালো আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন, এই কালো আইন যদি বাস্তবায়িত হয়, বিগত ব্রিটিশ সরকার যেভাবে দিনের ভোট রাত্রে করেছেন, আর এই বর্তমান যদি এই কালো আইন বাস্তবায়ন হয় তাহলে দেখা যাবে দিনের ভোট দিনে হবে, জনগণ ভোট দিতে পারবে না, ভোট অপ হয়ে যাবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো এই কালো আইন বাতিল করুন এবং এই কর্মচারীদের 2019 সাল থেকে আমরা প্রতিবাদ জানিয়ে আসছি, কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে যে বিশাল বৈষম্য, 8,250 টাকা এবং 78,000 টাকা, তাছাড়াও আরো রয়েছে 2টা সুপার গ্রেড। তাই আমরা এই বৈষম্য দূর করার লক্ষ্যে 2019 সাল থেকে মাঠে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু বিগত ব্রিটিশ সরকার আমাদের কথা শুনে নাই। কিন্তু বর্তমানে এই বৈষম্য বিরোধী সরকারও কেন যেন আমাদের কথা শুনছে না, বুঝতেছি না কেন যেন আমাদের এই কান্না শুনছে না, কেন এই বৈষম্য দূর হচ্ছে না, কেন এই বৈষম্য দূর হচ্ছে না, আমাদের বোধগম্য হচ্ছে না। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের অনুরোধ জানাচ্ছি আমাদের এই বৈষম্য তুলে ধরুন। আমাদের এই সংসার চলছে না, 8,250 টাকায় কিছুই হচ্ছে না। তাই এই বৈষম্য দূর করার লক্ষ্যে আবারও অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত এই বাজেটে 50% মহার্ঘ ভাতা দিন এবং কালো আইন বাতিল করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুর রাজ্জাককে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ সচিবালয়ের 20তম গ্রেডের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম। সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলামকে সবিনয়ে অনুরোধ রাখছি বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিকবৃন্দ ও সরকারি কর্মচারী, দাবি আদায়ের ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি সহ অন্যান্য, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন 1979 সালের এই অধ্যাদেশ 2025 সালে জারি করা হচ্ছে। আমরা এই অধ্যাদেশের বিরুদ্ধে ঈদের আগে থেকে সচিবালয় আন্দোলন করে যাচ্ছি। শুধু এই অধ্যাদেশ সচিবালয়ের জন্য কেউ হবে না, সারা বাংলাদেশে 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীবৃন্দুর বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে যে আমাদের জমায়েত আয়োজন করা হচ্ছে, শুধু সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, সভাপতি এবং সেক্রেটারি মহোদয়রা। আমরা বৃহত্তর আন্দোলন ডাকতে নয়, মাননীয় সরকার মহোদয় আপনাকে বলতে চাই এর কারণ অবিলম্বে বাতিল করুন। আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং অধিদপ্তর পর্যন্ত সহ সারা বাংলাদেশ এই 48 ঘন্টার মধ্যে যদি আমাদের এই কারণ বাতিল না হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলন যাবো আমরা ইনশাআল্লাহ। আপনি মনে করবেন না আমরা দুর্বল, কখনো এটা মনে করবেন না। যারা এই কারণ বাস্তবায়ন করে যাচ্ছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে হয়, এই অবিলম্বে আমাদের এই কারণ বাতিল করুন, না হলে সারা বাংলাদেশ সচিবালয় সহ সারা বাংলাদেশ এই আন্দোলন ছড়ে যাবে। আমরা সরকারের অনুগত লোক, কিছু অসাধু কর্মকর্তা আছে আমাদেরকে সরকারের মুখোমুখি করার চেষ্টা করছে, কিন্তু না, আমরা সরকারের মুখোমুখি হবো না। আমরা সরকারের অনুগত লোক, আমাদের 18 লক্ষ কর্মকর্তা কর্মচারী এই আইন মানি না, মানব না। আপনি কি চান এই আইন বাতিল হোক?
দেখেন আমাদেরকে মহার্ঘবতা দেওয়ার একটা পাইপের আয়ন তার করছে, বিশেষ সুবিধা দিচ্ছে। বিশেষ সুবিধা মানে বিশেষ প্রতিবাদ করছে আমাদের সরকার, বিশেষ প্রতারণা করছে সরকার। এই প্রতারণা দিয়ে আমাদেরকে বাজারের দাম মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে। সর্বনিম্ন 227 টাকা আমাদের বেতন বাড়াইছে, 237 টাকা। আমাদের বাজার দেখেন কি হুকুমতি হয়েছে। আমি আশা করবো মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ, জেলা পর্যায়ে নেতৃবৃন্দ, আপনারা সকলে এই আমাদের সিনিয়র নেতারা যা ডাক দিবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা এই আন্দোলনকে সফল করে দেবেন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের সম্মানিত সমন্বয়ক জনাব মাহমুদুল হাসান। জনাব মাহমুদুল হাসানকে সামনে অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ও বাংলাদেশ সচিবালয় সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম আজ যৌথ উদ্যোগে 2025 অধ্যাদেশ কালো আইন বাতিলের জন্য এবং 15% যে বিশেষ প্রণোদনা তা প্রত্যাহারপূর্বক 50% মহার্ঘ ভাতা দাবিতে আজকে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের নেতৃবৃন্দকে। আজ তারা আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে জাতীয় দেশ ক্লাবে একত্রিত হয়েছে, তার জন্য তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছে লড়াই করো, লড়াই করো, অবৈধ কালো আইন, অবৈধ কালো আইন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের সম্মানিত চেয়ারম্যান মডিউল কবির ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহাসচিব নজরুল ইসলাম ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সচিবালয়ের 4র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম ভাই। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছি। 2019 সাল থেকে 8ম পে স্কেলের যে বৈষম্য, সেই বৈষম্য মুক্তির জন্য আমরা আন্দোলন করে সংগ্রাম করে আসছি। এর মধ্যেই সরকার একটি বিশেষ কালো আইন দিয়ে কর্মচারীদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। আমরা এই কালো আইন মানি না, মানব না, মানব না। আমাদেরকে এই কালো আইন বাতিল করতে হবে। বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধভাবে এক কালো আইন বাতিল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে যাবে। এই কালো আইন জারি করে তার পরপরই ঈদের ঠিক পূর্ব মুহূর্তে বিশেষ প্রণোদনার নামে বিশেষ অসুবিধা আমাদের কর্মচারীদের উপর প্রবর্তন করেছে। যে বিশেষ সুবিধার নামে অসুবিধা দিয়েছে সেখানে আমাদের কর্মচারীদের মোটেই বেতন দেয়নি, বরঞ্চ বাজার মূল্যের ঊর্ধ্বগতিতে আমাদেরকে আরো ত্রাহি অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। আমরা সরকারকে অনুরোধ জানাবো এই 15% বিশেষ প্রণোদনা প্রত্যাহার করবো। সরকারি কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা দিতে হবে। আর 2014 সালে একটি মহার্ঘ ভাতা হয়েছিল, যেই মহার্ঘ ভাতায় যারা অবসরে যাবে তাদের জন্য সুবিধা দেওয়া হয়েছিল যে তারা অবসর হয়ে গেলে এই মহার্ঘ ভাতা তাদের পেনশনের সাথে যুক্ত হবে। বর্তমান যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে এই অবসরকালীন কোনো সুবিধা দেওয়া হয়নি। একজন মানুষ 10 বছর চাকরি করে অবসরে যাওয়ার পূর্ব মুহূর্তে যদি কিছু বিশেষ সুবিধা পেত তা এই সরকার দেয়নি। বিভিন্নভাবে কর্মচারীদেরকে নির্যাতন নিষ্পেষণ করা শুরু করেছে। তাই আমি সরকারকে বলবো, আপনারা যদি এই দাবি না মেনে নেন, এই কালো আইন প্রত্যাহার না করেন এবং এই বিশেষ প্রণোদনা প্রত্যাহার 50% মহার্ঘ ভাতা না দেন, তাহলে সারা বাংলাদেশের সকল কর্মচারীদের নিয়ে আমরা অসহযোগ কর্মসূচির মতো কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা এই বিষয়ে আরো বিস্তারিত বলবেন। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ সেলিম মিয়া, বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 4র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সেলিম ভাইকে তার বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ জাতীয় ভিত্তিক সংগঠন
কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি দুইটি বিষয় নিয়ে। একটি বিষয় হয়েছে 2025 সালে কর্মচারীদের বিরুদ্ধে যে একটি কালো আইন পাশ করা হয়েছে, সেই কালো আইনকে আমরা প্রত্যাখ্যান করছি এবং নিন্দা জানাচ্ছি। যদি এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হয়ে থাকে, এই বাংলাদেশে যদি আমরা বলি গণতান্ত্রিক বাংলাদেশ, তাহলে গণতান্ত্রিক বাংলাদেশে এই কালো আইন কোনোভাবেই যুক্তিগত এবং আইনসম্মত নয়। আমরা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই গণতান্ত্রিক বাংলাদেশ থেকে 2025-এর কালো আইন প্রত্যাখ্যান করে নিন। দ্বিতীয় আমাদের যে বিষয় মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের দাবি, 2015 সাল থেকে আমরা সেই দাবি জানিয়ে আসছি। বিগত স্বৈরাচার সরকার 5% মহার্ঘ ভাতা দিয়ে গিয়েছিলেন, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শাক দিয়ে মাছ ডাকার মতো একটি কার্যক্রম করেছেন। কি দিয়ে? শাক দিয়ে মাছ ডাকার মতো একটি কার্যক্রম করেছেন। সেটি কিরকম? বিগত স্বৈরাচার সরকার 5% মহার্ঘ ভাতা দিয়ে গেছে, সেই 5%কে ডাকার জন্য এই শাক দিয়ে মাছ ডাকছে। এই 15% প্রণোদনার নামে প্রতারণা করা হয়েছে, যেখানে ছিল গত 5%-এর নিম্নে 1000 টাকা, আর সেখানে 15%-এর নিম্নে আসে 1000 টাকা। এটা কি শাক দিয়ে মাছ ডাকার মতো নয়? তাই আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং সরকারের মন্ত্রণালয়ে যারা আছেন, সচিবালয় মহোদয়গণ, সচিব মহোদয়গণ এবং সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদেরকে আহ্বান করেন, আপনারা আমাদেরকে ডাকেন, কিভাবে আমাদের দাবি আদায় করতে হয়। আমরা সারা বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করে আমাদের দাবি আদায় করব। তাই আমি সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আসুন আমরা আলোচনা করি, আমাদের ঐক্যকে আরো শক্তিশালী করে আমাদের যে বৈষম্য শিকার হয়েছি, আমরা বৈষম্যর কথা বলে যাচ্ছি, চিৎকার করে যাচ্ছি, কিন্তু বৈষম্য নিরসন হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং বৈষম্য নিরসনের কথা এবং ভাষা এবং নিয়ম কি এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর নির্বাচিত সরকারই বলেন, চালাই তো আমরা, সচিব মহোদয়রাই চালায়, ডিসি মহোদয়রাই চালায়, পুলিশ প্রশাসন চালায়, সেনাবাহিনী প্রধান চালায়, নৌ প্রধান চালায়, সকলেই তো এই বৈষম্য আওতাভুক্ত। তাই আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের সকল উপরস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে অনুরোধ করব যে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি সম্পর্কে সরকারকে বোঝানোর চেষ্টা করে বৈষম্য নিরসনের পক্ষে আমরা কাজ করি এবং আমাদের এই 15%-এর যে প্রণোদনা দেওয়া হয়েছে সেটাকে বাতিল করে আগামী যে বাজেট ঘোষণা হতে যাচ্ছে, সেই বাজেটে আমাদেরকে 50% মহার্ঘ ভাতা প্রদানের দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। এখন এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য জনাব শাহিন গোলাম রব্বানী, বাংলাদেশ সচিবালয় ঐক্যফ্রন্টের একজন অবিসংগঠিত উচ্চ উৎকর্ষ নেতা। আমি তাকে খুব অল্প সময়, শুক্রবার দিন অল্প সময় কথা শেষ করার জন্য অনুরোধ জানাব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দেশের সংবাদকর্মী সহ আমার সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাই, খুব সংক্ষেপে শুধু দুটো কথা বলতে চাই। আমরা রাষ্ট্র কাঠামোতে দেখছি যে ধারাবাহিকভাবে জুলাই ডিক্লারেশনের জন্য সরকার এবং স্টেক হোল্ডাররা নিয়মিত বৈঠক করে যাচ্ছে। উদ্দেশ্য কি? যে জুলাইয়ের মাধ্যমে, যে 36 জুলাইয়ের মাধ্যমে যে দেশ নতুন করে আবার স্বাধীন হওয়ার ব্যাপারে যে আপনারা ডিক্লারেশন দিয়েছেন, এটার মূল বিষয় কি? বৈষম্য দূর করা, তাই নাকি? তাহলে যেই রাষ্ট্র
এত রক্ত, এত প্রাণ, এত কিছু বিলীন করে দিলে বৈষম্য দূর করার জন্য, সেই রাষ্ট্র পরিচালনার জন্য আপনারা এসে আমাদেরই গায়ের মধ্যে হাত তুলে দিচ্ছেন, আমাদেরই পেটে লাথি মারছেন এই বৈষম্য করে। আমাদেরকে চাকরি থেকে কিভাবে অপসারণ করা যায় সেই পদগুলোতে আপনি স্বৈর সরকারের মতো আচরণ করছেন, এটা কি মেনে নেওয়া যায়? কোনো ক্রমেই না। আপনারা যদি এই জুলাই ডিক্লারেশনের মতো করে একটা বিশাল কর্মযজ্ঞ করতে পারেন, সেই লোকগুলোই আমাদেরকে এই নতুন হাত পা বেঁধে ফেলার মতো একটা আইন কিভাবে করেন, এটা আমরা মানতেই পারছি না। আমরা দেখছি অতীত ফ্যাসিস্ট সরকারের ফেলে যাওয়া কিছু সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়ার মতো কিছু লোক আপনাদেরকে প্রলুব্ধ করছে এই ধরনের আইন করার জন্য। আমরা আপনাদেরকে বিনীতভাবে বলবো, আমরা সচিবালয়ে অসংখ্য নেতা জনাব আদিল কবির ভাইয়ের নেতৃত্বে সচিবালয়ে যেমন দুর্বার আন্দোলন করেছি, আমরা দেখছি সমস্ত বাংলাদেশের আমার সমস্ত ভাইরা তারাও সেই আন্দোলনে শরীক হওয়ার জন্য সময় হয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই। আর মিডিয়ার মাধ্যমে সারা দেশের 18 লক্ষ কর্মচারীকে বলতে চাই, ভাই আর ঘুমানোর সময় নাই। আপনারা এখন পর্যন্ত আমাকে অনেকে ফোন দিয়ে বলে আপনাদের সচিবালয়ের আন্দোলনের কি হলো। ভাই এটা কি সচিবালয়ের আন্দোলন? এটা আমার আপনার প্রাণের আন্দোলন। আমরা আসুন একাত্মতা ঘোষণা করি, একসাথে একভাবে এক কণ্ঠে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ। আমাদের দাবি পরিষ্কার, এই অবৈধ কালো আইন আপনি বাতিল করেন, আমাদের চাহিদা মহার্ঘ ভাতা ন্যায্যতার সহিত যে 50% সেটা প্রদান করেন, আর হচ্ছে পে কমিশন গঠন করে আমাদের জন্য ন্যায্য অংশ দেন। আল্লাহ আমাদের কবুল করুন। সকলকে ধন্যবাদ। একেবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সামনে অনুরোধ যাচ্ছে জনাব খায়র আহমেদ মজুমদার, একবার দৃষ্ট 1 মিনিট। প্রিয় ভাইরা, কথা লম্বা করবো না, কৃতজ্ঞতা জানাচ্ছি সচিবালয় সংযুক্ত পরিষদ কর্মকর্তা ঐক্য পরিষদকে, সংযুক্ত জানাচ্ছি দাবির ঐক্য পরিষদ। আজকের যেই আন্দোলন সংগ্রাম চলছে, আমরা ঘোষণা করছি আলোচনার মাধ্যমে এই আন্দোলন শুধু সচিবালয় নয়, অধিদপ্তর জেলা উপজেলায় ছড়িয়ে পড়বে। আমরা সেই সাথে চিহ্নিত করব কালো আইনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। অবিলম্বে নবম পে কমিশন ঘোষণা 50 ক্ষমতা ঘোষণা করে দায়ী মুক্ত হওয়ার জন্য কালো আইন বাতিল করে দায়ী মুক্ত হওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সম্মানিত নেতা জনাব নুরুজ্জামান ভাই। জনাব নুরুজ্জামানকে সবিনয় অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। আগামী আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দু, দপ্তর এবং মন্ত্রণালয় সহ আগত সকল ভাইদের আমি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তারা যে আজকে এমন একটা প্রোগ্রাম আয়োজন করেছে, আসলে আমরা কেউই কারোর ছাড়া নয়, আমরা সবার পরিপূরক। কে দপ্তরে কে মন্ত্রণালয়ে কোনো ভেদাভেদ নাই। আমরা চাই আমরা সরকারি কর্মচারী আমাদের যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে সেই অধিকারগুলো আমাদের এই বর্তমান সরকার যাতে ফিরিয়ে দেয়, যেমন টাইম স্কেল সিলেকশন গ্রেড সহ যে সুবিধা থেকে কর্মচারীদের বঞ্চিত করা হয়েছে সেই বিষয়গুলো সরকার আন্তরিকতার সাথে দেখবে। একই সাথে যে কালো আইন তৈরি করা হয়েছে, এই কালো আইন এই মুহূর্তে কোনো দরকার ছিল না, কারণ আমাদের জন্য সরকারি শৃঙ্খলা আপিল বিধিমালা 2018 আছে, চাকরি আইন 2018 আছে, আচরণ বিধিমালা আছে এবং আমার ছুটি বিধিমালা আছে, হাজিরা বিধিমালা আছে, আমার সম্পদের হিসাব বিবরণীর নিয়মতান্ত্রিক যে আইন সেটাও আছে। অর্থাৎ আমাকে ধরার জন্য সরকারের সকল ইনস্টলমেন্ট সরকারের হাতেই রয়েছে। তারপরেও সরকার এই মুহূর্তে এসে এমন একটা আইন তৈরি করেছে যেটা সমগ্র কর্মচারী অর্থাৎ 18 লক্ষ কর্মচারী এখন দিশাহারা হয়ে যাচ্ছে। কারণ ভবিষ্যতে আমাদের বিভিন্ন ভাই বোন ছাত্র যারা সরকারি চাকরিতে প্রবেশ করবে তারা এই আইন দেখে এখন ভয় পাচ্ছে, তারা চাকরিতে প্রবেশ করতে চাচ্ছে না, কারণ এই চাকরি অনিরাপদ হয়ে যাচ্ছে। তাই আমি বলবো দ্রুত আমাদের এই আইন প্রত্যাহার করা হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এর পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, মহাসচিব, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় প্রধান মুখ্য সমন্বয়ক এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এমন একটা সময় আপনাদের সামনে দাঁড়িয়েছি যেখানে সরকার 1979 সালের মার্শাল অর্ডিন্যান্সের ন্যায় একটা কালো এবং বিতর্কিত অধ্যাদেশ আমাদের সামনে জারি করেছে। এই অধ্যাদেশে 7 দিনের নোটিশে চাকরি থেকে অপসারণ করা যাবে।
এই অধ্যাদেশের বিরুদ্ধে আমাদের অবস্থান সচিবালয়ে রয়েছে। আপনারা জানেন গত 2015 সালে জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল, অদ্যাবধি জাতীয় পে কমিশন গঠন করা হয়নি। আমরা দেখেছি মহার্ঘ ভাতার নামে সরকার একটা কমিটি গঠন করা আছে, কিন্তু মহার্ঘ ভাতা প্রদান না করে সরকার বিশেষ সুবিধা দাবি প্রদান করেছে। আবার এই বিশেষ সুবিধা প্রদানের পর বলে দেওয়া হয়েছে যে বিশেষ প্রণোদনা যেটা ছিল সেটা বাদ যাবে। আমরা বলে দিতে চাই মহার্ঘ ভাতার পরিবর্তে বিশেষ সুবিধা যেটা দেওয়া হয়েছে এবং বিশেষ প্রণোদনা যেটা বাদ দেওয়া হয়েছে, আর এখন আমাদের সামনে বিশেষ প্রদান হিসেবে এটা আমাদের সামনে আখ্যায়িত হয়েছে। আপনারা জানেন আমরা সচিবালয়ে যে আন্দোলন চলছে, এই আন্দোলন শুধু সচিবালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই আন্দোলন সারা দেশের 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীর মধ্যে ছড়িয়ে পড়বে। তারই অংশ বিশেষে আজকে বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তরের প্রতিনিধির সমন্বয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইনশাআল্লাহ নতুন ভাবে নতুন অঙ্গে নতুন কর্মসূচি নিয়ে এই আন্দোলনকে আরো প্রগ্রহণ করা হবে, সারা দেশে আন্দোলন চলে। এই বলেন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের এই সংগঠনের বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ও সভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন জনাব মোহাম্মদ ওয়ারেস আলী ভাই। জনাব মোহাম্মদ ওয়ারেস আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত উদ্যোগের সভার সম্মানিত সভাপতি জনাব তাজিউল ভাই, সম্মানিত সচিবালয়ের নেতৃবৃন্দ, দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, সবার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তাবৃন্দ, ওটা তাদের কর্মচারীদের প্রত্যাশা ছিল 2015 সালের পরে 2020 সালে পে স্কেল, 2025 সালে আমরা পে স্কেল পাইনি। বিগত সরকার, স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদেরকে দিয়েছিলেন 5% প্রণোদনা বিশেষ ভাতা, যার সর্বনিম্ন হয়েছিল 1000 টাকা। আমরা প্রত্যাশায় ছিলাম ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে, আমাদের বৈষম্য বিরোধী সরকার তথা ডক্টর ইউনূসের সরকার কোটা তাদের কর্মচারীর প্রত্যাশা পূরণ করবে। আমরা দেখলাম সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আমাদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য মহার্ঘ ভাতা কমিটি করা হলো। আমরা কি দেখলাম? কমিটি গঠন করা হলো মহার্ঘ ভাতার। আর আমরা পেলাম বিগত দিনের ফ্যাসিস্ট সরকার তথা আওয়ামী সরকারের সূত্র ধরে একইভাবে আমাদের ডক্টর ইউনূসের সরকার আমাদেরকে দিলেন 15% বিশেষ ভাতা। বিশেষ ভাতার নামে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে ধোঁকাবাড়ি করেছেন, আমাদের সঙ্গে প্রতারণা করেছেন ডক্টর ইউনূস সাহেব। আপনি প্রজাতন্ত্রের অভিভাবক তথা জনপ্রশাসনের উপদেষ্টা তথা আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা, আপনি সেই সূত্রে প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক। আপনি অভিভাবক হয়ে কিভাবে পরিবারের সদস্যদের সাথে প্রতারণা করলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা ভাবতেও অবাক লাগে, কষ্ট লাগে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিশেষ প্রণোদনায় সর্বনিম্ন করা হয়েছিল 1000 টাকা। আপনার সরকারের 20তম গ্রেডের কর্মচারী ভাইয়েরা আমাদের সর্বনিম্ন সুবিধা পাবে 1237 টাকা 50 পয়সা। আপনি এখানেও প্রতারণা করলেন। আপনার সরকার, আপনার অর্থ মন্ত্রণালয় প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে প্রতারণা করে সর্বনিম্ন বৃদ্ধি যদি 1237 টাকা হয়, আমার সাংবাদিক বন্ধুগণ, সর্বনিম্ন বৃদ্ধি যদি 1237 টাকা হয়, সেক্ষেত্রে কিভাবে সর্বনিম্ন বৃদ্ধি 1000 টাকা হয়? ওদের বিগত দিনে ফ্যাসিস্ট সরকার দিয়ে গেছেন প্রণোদনা, বর্তমান সরকারও আমাদের প্রণোদনার নামে প্রতারণা করেছে। আমরা চাই অনতিবিলম্বে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত এই প্রবর্তন বিশেষ সুবিধা প্রত্যাহার করে এর পরিবর্তে পে কমিশন গঠন করে 50% মহার্ঘ ভাতা প্রদান করুন। আমি প্রজাতন্ত্রের অভিভাবককে সরাসরি দায়ী করে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব আপনার অর্থ মন্ত্রণালয় করুন আর যে মন্ত্রণালয় করুন, আপনি প্রজাতন্ত্রের অভিভাবক, এর দায়ভার কোনোভাবেই আপনি এড়াতে পারেন না। আমি পরবর্তীতে বলতে চাই, প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য আজকে দুটি বিষয় নিয়ে আমাদের প্রতিবাদ সভা। একটি বিষয় আমি শেষ করছি, আরেকটি বিষয় বলে আমি শেষ করবো অল্প সময়ের মধ্যে। একটি বিষয়, আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য যথাযথভাবে বিদ্যমান আইন আছে, আমাদের প্রজাতন্ত্রীরা কিভাবে চলবো, আমরা অন্যায় করলে তার আইন প্রয়োগের জন্য যথেষ্ট বিদ্যমান আইন ব্যবস্থা চালু আছে। তারপরেও কেন আপনি কার কথা ডক্টর ইউনূস সাহেব
আপনি তো ক্যাবিনেটে অনুমোদন করিয়েছেন, আপনি কোনোভাবেই এই অধ্যাদেশের দায় বাহার এড়াতে পারেন না। আপনার অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় কর্তৃক, আইন মন্ত্রণালয় কর্তৃক ভ্যাটিং হয়ে আইন জারি হয়েছে। আপনি দ্রুত প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায় অন্যায় দেখার জন্য যথেষ্ট আইন চালু আছে, সেই আইনেই আমাদের অন্যায় করলে অন্যায়ের বিচার করার সুযোগ আছে। বিদ্যমান আইনে অনতিবিলম্বে প্রজাতন্ত্রের বিপরীতে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে আপনি ভয়ভীতির মধ্যে রাখার জন্য যে কালো আইন করেছেন, যে অধ্যাদেশ জারি করেছেন, যে অধ্যাদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করুন। এই কালো আইন চলবে না। আমি পরবর্তী ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব আপনি প্রজাতন্ত্রের অভিভাবক, আরেকদিকে আপনি প্রধান উপদেষ্টা, সেই দিকে চিন্তা করে প্রজাতন্ত্রের এই দুটি বিষয় দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করুন। প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতিনিধিদেরকে ডেকে আলোচনায় বসে কর্মচারীদের প্রতিনিধির সাথে কথা বলে আপনি এই দুটি বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই বিষয়ে আমি আমার সবিনয় অনুরোধ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের সভার সম্মানিত সভাপতি ও বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী উন্নয়ন ফোরামের সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি জনাব বাদিউল ভাইকে। রাখো না, ঘুরি না। আজকে হয়েছে বাংলাদেশ সচিবালয়ের এবং সচিবালয়ের বাইরে যে কয়েকটি সংগঠন আছে, সেই সংগঠনে শুধুমাত্র সভাপতিরা মিলিত হয়ে একটি প্রতিবাদ সমাবেশ করবেন প্রেস ক্লাবে। শুধু এই কারণে সেই সভাপতি সাহেব যারা আছেন তাদের সমন্বয়ে আমাদের আজকের এই সমাবেশ, বিক্ষোভ সমাবেশ। আপনারা মনে করবেন না যে এই দুই সংগঠনের অভ্যন্তরীণ সকল জনশক্তি কর্মচারীদের নিয়ে এই সমাবেশ, তাহলে জিনিসটা সঠিক হবে না। যেহেতু শুধুমাত্র এই সচিবালয় ও সচিবালয়ের বাইরে সংগঠন সভাপতিদের সমন্বয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ, এই জন্য আমরা ওই ধরনের আমাদের সমাবেশে সাধারণ কর্মচারীদেরকে আসতে বারণ করেছি বা নিষেধ করেছি। তো আমি বিষয়টা জানিয়ে আমার কথা শুরু করছি। আজকে বাংলাদেশ সচিবালয়ের বাইরে তথা সারা বাংলাদেশে কর্মচারী দাবি আদায়ের ঐক্যের প্রতীক বাংলাদেশ সচিবালয়ের বাইরে সকল নেতৃবৃন্দ, সচিবালয়ের বাইরে সকল সংগঠনের দাবি আদায়ের ঐক্য পরিষদের প্রাণ ভোমরা অর্থাৎ সচিবালয়ের বাইরে আন্দোলনের এক মুখ্য প্রতীক, সচিবালয়ের বাইরে আন্দোলনের কিংবদন্তি আমার বন্ধু যারা ওয়ারেস আলী, তার সাথে আগত তার অন্যান্য সভাপতিবৃন্দ, বাংলাদেশ সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয় কর্মচারী সমন্বয়কের প্রধান জনাব নজরুল ইসলাম এবং সচিবালয়ের বিষ্ণু গ্রেডের সভাপতি নজরুল ইসলাম সহ শাহিন গোলাম রব্বানী সহ যারা সভাপতি মণ্ডলীর সদস্য, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মী ভাই বোনেরা, প্রিয় সভাপতি মণ্ডলী, আজকে আপনারা একটি বিষয়ে সকলে ঐক্যমত্যে পৌঁছেছেন যে সচিবালয় এবং সচিবালয়ের কর্মচারীরা এক এবং অভিন্ন একটি। প্রিয় সহকর্মী এবং সভাপতি মণ্ডলীর বিরুদ্ধে আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ সচিবালয়ের জন্মলগ্ন থেকে যত বৈধ এবং নিয়মতান্ত্রিক আন্দোলন সারা বাংলাদেশের কর্মচারীদের ন্যায্য প্রাপ্তির আন্দোলন পরিচালনা করে আসছে দক্ষতার সাথে। প্রিয় সহকর্মী ভাই এবং সভাপতি মণ্ডলী, আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই। সরকার যখন কর্মচারীদের বিরুদ্ধে কোনো নিবন্ধনমূলক কোনো বিধিবিধান প্রণয়ন করে, বাংলাদেশ সচিবালয়ের নেতৃবৃন্দ সোচ্চার হয়ে সচিবালয়ের সকল স্তরের কর্মচারীদেরকে একতাবদ্ধ করে সেই আন্দোলনের ডাক দেয় এবং সর্বস্তরে সচিবালয়ের অভ্যন্তরের কর্মচারীরা তাদের সাড়া দিয়ে যথাযথ ভূমিকা পালন করে। প্রিয় সহকর্মী ভাই এবং সভাপতি মণ্ডলী, আপনাদেরকে আমি জানাতে চাই, আজকে যেহেতু সভাপতি মণ্ডলী যারা আছেন তাদের নেতৃত্বে সচিবালয়ের বাইরে যারা আছেন সকল দপ্তর সংস্থান আপনাদের অধীনস্থ নেতৃবৃন্দকে আপনারা নির্দেশনা দেবেন সকল স্তরের কর্মচারীকে সুসংগঠিত করে একটি প্ল্যাটফর্মে অবস্থান নিতে। তারা যেন আমার একটা সুদৃঢ় মজবুত অবস্থান গ্রহণ করে, যাতে সচিবালয় থেকে যখন ডাক দেওয়া হয়
সচিবালয়ের বাইরে সকল স্তরের কর্মকর্তা কর্মচারী ভাইরা একতাবদ্ধভাবে এক সূত্রে এক অবস্থানে এক অভিন্ন কর্মসূচি পালন করতে পারে। প্রিয় সভাপতি মন্ডলী ভাইরা, আপনারা আমাদের যারা বোনেরা আছে তাদেরকেও মেসেজটি পৌঁছে দেবেন। আমাদের বোনেরা সরকারের কর্মচারী অঙ্গনে এক বিরাট অংশ, তাদেরকে রেখে আমরা এই আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করতে চাই না। সেই কারণে আমাদের যারা বোনেরা আছে, নার্সেস অ্যাসোসিয়েশন, প্রাইমারি প্রাথমিক শিক্ষক পরিষদ এবং অন্যান্য যেখানে যারা আছে, তারা আমরা যারা রাষ্ট্রের সেবা এবং পরিষেবা প্রদান করে থাকি, সরকারের যাতে কারো আইনের বিরুদ্ধে তার ভূমিকা পালন করে, অবৈধ কারো আইন যাতে কেউ গ্রহণ না করে এবং এর শিকারে পতিত হয়ে কেউ যদি চাকরির ক্ষেত্রে হয়রানি বা ক্ষতির সম্মুখীন না হয়। আরেকটি বিষয় আমার নেতৃবৃন্দ বলে গেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, সেটি হলো সরকার আমাদেরকে নিয়ম অনুযায়ী 15 করে 2020 সালে একটি পে কমিশন গঠন করা ছিল, কিন্তু যেহেতু সেই পে কমিশন গঠিত হয়নি, আমাদেরকে বিশেষ পুনরুদ্ধার নামে 15% যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, আমরা এই বিশেষ সুবিধা প্রত্যাখ্যান করছি এবং সরকারের কাছে 50% সরকারের 50% বহাল ক্ষমতা দাবি করছি। সরকার বাহাদুর এ বিষয়টি উপলব্ধি করবেন এবং সচিবালয়ের বাইরের কর্মকর্তা কর্মচারীদের সভাপতি মন্ডলীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে জানাতে চাচ্ছি যে এই বিশেষ পুনর্বেলা প্রদান করে আমাদের জন্য অবিলম্বে 50% সরকার 50% বহাল ক্ষমতা ঘোষণা করা হয় এবং সাথে সাথে 2020 সালে যেটা আমাদের পাওনা ছিল, একটি 2025 সালের মধ্যেই একটি স্থায়ী পে কমিশন গঠন করা হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমরা ঘোষণা আহ্বান করছি যে 2025 সালে কর্মচারীদেরকে আর না ঠকিয়ে বঞ্চিত না করে তাদের প্রাপ্য পে কমিশন তথা স্থায়ী পে কমিশন বাস্তবায়নের ঘোষণা দিবেন। আপনারা সবাই আমার এই আহ্বানের সাথে আপনাদের সকল অধীনস্থ সংগঠনকে সাথে নিয়ে আপনারা অবস্থানে থাকবেন এবং কেন্দ্র থেকে যে নির্দেশ দেওয়া হবে সকল স্তরে সচিবালয় এবং বাইরে সকল নেতৃবৃন্দ তাদের সহকর্মীদেরকে নিয়ে একসাথে একযোগে সেই কর্মসূচি বাস্তবায়নে আপনারা একতাবদ্ধ হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং এখানে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদিল ভাই ভালো হ্যাঁ এটা কার